ওকে, সো আমরা যেমনটা বলেছিলাম যে আজকে থেকে আমাদের হচ্ছে এসইওর ক্লাসগুলো শুরু হবে। সো এসইও বোঝার আগে আপনাদের কিছু বেসিক স্কিল ডেভেলপমেন্ট করার দরকার, সো দ্যাট আপনারা যাতে খুব ভালোভাবে জিনিসটাকে আয়ত্তে আনতে পারেন। আর তারপরে হচ্ছে আমাদের যে কোর্স ওয়াইজ যে টপিকগুলো স্টেপ বাই স্টেপ সেটা ফলো করব। এবং আজকে যে বেসিকের যে কথাটা বললাম সেটা নট অনলি এই ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য আপনাদের দরকার, বাট অলসো আপনাদের লাইফের জন্য দরকার, জেনে রাখা দরকার। কোনো একটা মানুষের সাথে কথা বলতে গেলে বা কর্পোরেট ওয়ার্ল্ডে চলতে গেলে এরকম ধরনের ওয়ার্ড আপনারা শুনবেন, সো এটা যেন আপনারা জানেন তার জন্য। সো যেহেতু এসইও টপিক দিয়ে আমরা শুরু করব, তো সবার প্রথমে আমার জানা উচিত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে আমরা কি বুঝি। এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এতটুকু। দেন ইংলিশে কিছু কথা লেখা আছে, সো ফরগেট অ্যাবাউট দ্যাট ইংলিশটা ভুলে যান। আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো, সাথে আমি নিজে বাংলায় আপনাদের এক্সপ্লেন করে দিব। সো আমি জানি আপনারা ইংলিশে পারেন, বাট তারপরও সো আমি মনে করেন যে একটু গুগলে গেলাম, যে এক্সাম্পলটা আমি সবসময় দেই আর কি, সেটা হচ্ছে আমি এখানে একটা কথা লিখছি, কি লিখছি, বাই অনলাইন বার্থডে ফ্লাওয়ার সিডনি। মানে হচ্ছে বাই মানে আমি কিনতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে একটা জন্মদিনের ফুল, এবং আমি সিডনিতে আছি। সো এই কোশ্চেনটা আমি গুগলকে করছি। সো গুগল এখন যেটা করবে সেটা হচ্ছে সিডনিতে আছে এরকম কোন কোন কোম্পানি আছে যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টটা সেল করে এবং প্রোডাক্ট আছে জন্মদিনের ফুল, সেই কোম্পানিগুলোর লিস্ট সে এখানে প্রোভাইড করছে। এটা তো আমরা বুঝছি। আচ্ছা, এখন একটা অ্যাজিউম করে নেন যে এটা হচ্ছে একটা শোরুম, ধরে নেন এটা একটা শোরুম। সো আপনি এই শোরুমের ভিতরে গেলেন, যাওয়ার পরে এখানে যত ফুল আছে সব দেখলেন, একটাও আপনার পছন্দ হয় নাই। আপনি কি করবেন? স্বাভাবিকভাবে বের হয়ে আসবেন না? বের হয়ে পরের শোরুমটায় গেলেন। এইভাবে প্রথম সারিতে 10টা শোরুম আছে, এই যে প্রথম সারিতে এরকম 10টা শোরুম আছে। প্রত্যেকটা শোরুমে আপনি গেছেন, স্টিল আপনার একটা ফুলও পছন্দ হয় নাই। আপনি কি করলেন? বের হয়ে আসলেন প্রথম সারি থেকে। এবার হচ্ছে আপনি সেকেন্ড সারিতে গেলেন, আবার হচ্ছে এই শোরুমে গেলেন, এই শোরুমে গেলেন, এইভাবে করে সেকেন্ড সারিতে যেই 10টা শোরুম আছে প্রত্যেকটার মধ্যে আপনি গেলেন, বাট স্টিল আপনার একটা ফুলও পছন্দ হয় নাই। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, অ্যাজ এ মেম্বার বা আপনারা হিউম্যান বিইং হিসেবে চিন্তা করে বলেন যে আপনারা কি নর্মালি এভাবে যেতেই থাকেন না এই সার্চ টার্মটাকে চেঞ্জ করেন? আমরা সবাই সার্চ টার্ম চেঞ্জ করি, ঠিক আছে। সো আর সাথে আমি আর একটা কথা বলছি, সেটা হচ্ছে এটা কি এক একটা শোরুমের কথা বলছি না? সো আমি যদি একটু 8 নম্বর শোরুমে যাই বা এই 5 নম্বর শোরুমে যাই, সো তার মানে কি এটাও আর একটা শোরুম। সো এখন যদি এইভাবে চিন্তা করেন যে আপনার নিজের একটা শোরুম আছে, আপনার একটা শোরুম আছে, যদি 10জন কাস্টমার আপনার শোরুমে যায়, আপনার এক্সপেকটেশনটা কি থাকবে? 10জন থেকে অ্যাটলিস্ট একজন আমার প্রোডাক্ট কিনবে। যদি 10জনের জায়গায় 100জন আসে, তাহলে কি এক্সপেকটেশন কি একই থাকবে? এক্সপেকটেশন বাড়বে না? 1000 হলে আরও বাড়বে। সো তার মানে সামারিটা হচ্ছে এরকম, যত বেশি কাস্টমার আমার শোরুমে আসবে বা আমার অফিসে আসবে তত বেশি চান্স আমার প্রোডাক্টটা সেল হয়, রাইট? আচ্ছা, এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন, মাত্র যে কথাটা বললাম নিজেকে দিয়ে, তাহলে এখন এর সাথে মেলান। আপনি আর আমি কি বলতেছি, আমরা কেউ হচ্ছে সেকেন্ড পেজ বা থার্ড পেজের পরে আর এদিকে যাচ্ছি না। তাহলে এটা যদি শোরুম হয়, তাহলে যদি এখানে না যায়, তাহলে মানুষজন কি এই পিছনের ওয়েবসাইটে ভিজিট করতেছে? সো তার মানে ভিজিট করতেছে না, খুব কম মানুষজন ভিজিট করতেছে। সো কম মানুষজন যদি ভিজিট করে, তাহলে তার প্রোডাক্টের সেল হওয়ার চান্সও অনেক কমে যাবে, রাইট? সো অ্যাকচুয়ালি এইখান থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্সটা বাড়ছে। সো ডিজিটাল মার্কেটিংয়ের বা এসইও সংজ্ঞাটা হচ্ছে এরকম, এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্টে থেকে প্রথম দিকে আনতে হয়। আমি আবারও বলতেছি, এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্টে থেকে প্রথম দিকে আনতে হয়। কারণটা হচ্ছে যত প্রথম দিকে আসবে তত বেশি মানুষজন তার ওয়েবসাইটে ভিজিট করবে, আর যত বেশি মানুষজন তার ওয়েবসাইটে ভিজিট করবে তার সেলসের প্রবাবিলিটিটাও বাড়বে। আর ডেফিনেটলি সেলস বাড়া মানে তার ইনকাম রেভিনিউটা অনেক বেশি বাড়বে। আর এই এক্সাম্পলটা বা এই ইংলিশে এই কথাটা এখানে বলা আছে, এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্টে থেকে প্রথম দিকে আনতে হয়। ক্লিয়ার সবার এসইও সংজ্ঞা? ওকে, দেন আমি সাথে সাথে হচ্ছে আপনাদের ইম্পর্টেন্সটাও বলে দিলাম যে এসইও অ্যাকচুয়ালি কেন দরকার, কেন মানুষজন বেশি এসইওটা প্রিফার করে। এবং আপনারা যদি এসইও সম্পর্কে নলেজ একটুও থাকে, তাহলে ফরগেট অ্যাবাউট দ্য লোকাল মার্কেট, ফরগেট অ্যাবাউট দ্য সাবকন্টিনেন্ট। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যান, তাদের ক্ষেত্রে
সোশ্যাল মিডিয়া থেকে এসিওর ইম্পর্টেন্সটা অনেক বেশি। আপনি লোকাল মার্কেটে যদি একটা কাজ পাইতে 3,000 টাকা পান, সো ওইখানে মনে করেন যে ওই কাজটা 30,000 টাকায় পাবেন বা তার চেয়ে বেশি পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটে। তো এখানে ফিগারটা অনেক বেশি আর কি, এবং তাদের মেইন ফোকাসটা হচ্ছে এসিওর উপরে। সো এসিওর নিয়ে যদি কারো বাইরে যাওয়ার প্ল্যান থাকে, সো আপনি যদি শুধু এসিওর ইনফরমেশনটা জানেন বা এসিওর নলেজটা থাকেন, সো আপনাকে অড জব করতে হবে না। এখানে একটা প্রতিষ্ঠানে এমডি যে স্যালারি পায়, আপনি তার থেকে বেশি স্যালারি পাবেন, এতটুকু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। বাট ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর স্কিল। ওকে, এখন আসেন হচ্ছে সার্চ ইঞ্জিন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সো এক কথায় অ্যান্সার, আপনি যদি কাউকে কোনো কোশ্চেন করেন, সে যদি আপনার ওই কোশ্চেনের মাল্টিপল অ্যান্সার প্রোভাইড করে, তাহলে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এক্স্যাক্টলি যদি আমি মানে ইয়ের ভাষায় বলি, ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলি, তাহলে হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশান। ওয়েব বেসড অ্যাপ্লিকেশান, ওয়েব কেন বলতেছি, কারণ এটা একটা ওয়েবসাইট, এরকম ব্রাউজারে পাওয়া যায়। নেট অন করবেন, একটা ব্রাউজার ওপেন হবে, সেখানে আপনাকে লিখতে হবে, এই কারণে বলা হয় ওয়েব বেসড অ্যাপ্লিকেশান। যেখানে কোনো একজন ব্যক্তি একটা কোশ্চেন করলে সে তাকে মাল্টিপল অ্যান্সার দেয়। ফর এক্সাম্পল গুগল, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এবং দেখেন গুগলকে আমি একটা কোশ্চেন করছি, কোশ্চেন করার সাথে সাথে সে আমাকে কি একের অধিক অ্যান্সারটা প্রোভাইড করছে না? তার মানে এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ক্লিয়ার সবার সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সো এরকম যে শুধু গুগল আছে তা না, গুগল ছাড়া আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, এবং তার এক্সাম্পলটা হচ্ছে এই যে আপনাদের সামনে বেশ কিছু সার্চ ইঞ্জিনের নাম রাখছি, সেটা হচ্ছে গুগল, ইয়াহু, ইয়ান্ডেক্স, বিং, বাইদু। এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন এক একটা দেশের। সো এখানে একটা সার্চ ইঞ্জিন দেখতেছি পিপিলিকা, কালো কালার দেওয়া, ডিফারেন্ট কালার। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এটা কোন দেশের সার্চ ইঞ্জিন? আচ্ছা, আমরা সবাই জানি, যদিও কাজের না, তারপরও বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে আর কি। ওকে, সো তারপরে ইনফরমেশনটা হচ্ছে ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশন, যেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং না, সো যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন এটা বলতে কি বুঝি, এবং এটা হচ্ছে যে শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং বলেই বা ডিজিটাল মার্কেটিং করতেছেন বলেই যে আপনার জানতে হবে তা না, এটা হচ্ছে আরও সেম আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা আপনাদের জানা উচিত। আমার মনে হয় এখানে এমন একজন ব্যক্তি নাই যে আজ পর্যন্ত কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করেন না, আছেন কেউ? সবাই কিন্তু কোনো না কোনো ওয়েবসাইটে আমরা ভিজিট করছি, ঠিক না? সো এই যে ভিজিট করি, সো ওইখানেই হচ্ছে ওইটাকেই অ্যাকচুয়ালি এই ধরনের ডোমেন বলা হয়। সো আমাদের স্পেসিফিক নামটা জানা উচিত, যে কারণে এখানে আনা। সো আমি যদি একটু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে যাই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে যদি একটু ভিজিট করি, সো এই যে এই পুরো জিনিসটাকে বলা হয় ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, এই পুরো জিনিসটা হচ্ছে ওয়েবসাইট, রাইট? সো মেইনলি ডোমেন বলতে এই যে সেকশনটা দেখতেছেন, যেটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস বারে, সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস বারে লিখতে হয়, এর মধ্যেই হচ্ছে ডোমেন আর ডোমেন এক্সটেনশনটা আছে। সো আমি যদি এই কথাটাকে একটু কপি করে নোটপ্যাডে বসাই, যাতে বড় করলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। লেখাটা কি পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে না? আচ্ছা, সো এখানে হচ্ছে একটা বিজনেসকে, একটা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে যেই নামটা, সেটাকে বলা হয় ডোমেইন বলা হয়। একটা পুরা ওয়েবসাইট বা বিজনেসকে রিপ্রেজেন্ট করে যে নামটা, তাকে ওয়েবসাইট বলা হয়। এখানে রিপ্রেজেন্ট করতেছে কোনটা? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট না? সো এটাই হচ্ছে ডোমেইন। আমি এক্স্যাক্টলি যতটুকু সিলেক্ট করছি সেটাই কিন্তু হচ্ছে ডোমেইন। ক্লিয়ার? কনফিউশন হয় না, পুরা বিজনেসকে রিপ্রেজেন্ট করে যেই কথাটুকু, সেটাকে আমরা ডোমেইন বলা হয়। আর ডোমেইনের পর থেকে শেষ পর্যন্ত যা থাকবে সেটাকে বলা হয় এক্সটেনশন, লাইক সারনেম। সারনেম তো সবাই জানি না? সো সেই সারনেমটা হচ্ছে ডোমেইনের পরে, দ্যাট মিনস এখানে ডোমেইন এক্সটেনশনটা হচ্ছে .com। আর ডোমেইন এক্সটেনশনটা বেসিক্যালি দেওয়া হয় দুইটা পারপাসের উপর বেস করে। এক, ক্যাটাগরি বোঝাতে ক্যাটাগরি। দুই, কেউ যদি মনে করে যে আমি একটা ইন্ডিকেট করব, ইন্ডিকেট কি, আমার কান্ট্রি কোডটাকে ইন্ডিকেট করব, যে কেউ একজন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখলে বুঝতে পারে এই কোম্পানিটা কোন দেশি কোম্পানি। যেমন যদি অস্ট্রেলিয়ার কোম্পানি হয় তারা বসায় .com.au, যদি বাংলাদেশের কোম্পানি হয় তাহলে সেখানে লাগায় তারা .com.bd। আমরা মনে এরকম জিনিসগুলো দেখছি। ইউকের হলে .co.
.co.uk। সো এই যে অ্যাড্রেসের পরের থেকে শেষ পর্যন্ত যা থাকবে পুরোটাই হচ্ছে ডোমেইন এক্সটেনশন। আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে ক্যাটাগরি, বললাম না একটু আগে, একটা হচ্ছে কান্ট্রি কোড দিয়ে ওয়েবসাইটের এক্সটেনশন করে, আর একটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে কি বোঝায়? ক্যাটাগরি বলতে বোঝায় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক গভর্নমেন্ট কোম্পানি আছে না, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তাদেরও ওয়েবসাইট আছে না। সো তারা চায় যে অ্যাটলিস্ট মানুষজন যেন অ্যাড্রেসটা দেখে বুঝে এটা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, এটা একটা এডুকেশনাল প্রতিষ্ঠান। যেমন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা কি? .edu। ইডিইউ মানে হচ্ছে এডুকেশন। সো অ্যাটলিস্ট ওইটা দেখেও ধরেন কথার কথা উগান্ডা বা কেনিয়ার একটা ওয়েবসাইটে অ্যাড্রেস পাইলাম, ওদের নাম তো আমি বুঝি না, সিটিও জানি না। যেমন পৃথিবীর অন্য দেশে যদি যে বলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, তারা ঢাকা ইউনিভার্সিটির যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এটাই হয়তো তারা জানে না, হতে পারে না। কিন্তু যদি ওখানে লেখা থাকতো diu.edu, তাহলে কিন্তু তারা ইজিলি বুঝতে পারতো আচ্ছা তার মানে ডিআইইউ যে কোনো একটা কিছু হতে পারে, বাট এই ওয়েবসাইটটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউট। সো এটাকে অ্যাকচুয়ালি ক্যাটাগরি বলা হয়। সো এটারও যদি আমি এক্সাম্পল দেখাতে চাই তাহলে হচ্ছে এরকম nbr.gov। সো এই দেখেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। সো দ্যাট মিনস এটা হচ্ছে একটা গভর্নমেন্টের সাইট, ঠিক না? আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতেছেন 1300flowers.com.au, দ্যাট মিনস 1300 ফ্লাওয়ার্স হচ্ছে আমার ডোমেইন, আর এর পরে যা থাকবে পুরোটাই হচ্ছে ডোমেইন এক্সটেনশন। ক্লিয়ার সবার এতটুকু? আচ্ছা, দেন আমি যদি এইখানে যদি একটু লিখি ঢাকা ইউনিভার্সিটি, সো এই যে du.ac.bd এটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন। আর একটা আছে .edu নাম দিয়ে, এই যে unidhaka.edu, হচ্ছে এক্সটেনশন, মানে হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটি এটা এডুকেশনাল ইনস্টিটিউট। ক্লিয়ার? আচ্ছা, সো এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এখন বলেন যে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আমি রাখছি এখানে ডোমেইন কোনটা, ডোমেইন এক্সটেনশন কোনটা? আচ্ছা, এক এক করে বলেন, এক্সটেনশন কোনটা? ওকে, সো যদি একসাথে বলছেন তারপর আমি বলে দিই, যারা বলছেন gov.bd এক্সটেনশন, এটা কারা বলছেন? হ্যাঁ, আপনাদেরটা ভুল হয়েছে। আমি বলছি ডোমেইন অ্যাড্রেসের পরে যা থাকবে, সো আপনারা ডট মিস করছেন। সো ডোমেইন এক্সটেনশনটা হচ্ছে .gov.bd। ক্লিয়ার? ওকে, সো আমরা ডোমেইন এক্সটেনশন সবাই ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা দেখি মুসলমানের এক জবান এখন কি অবস্থা করেন আপনারা। সো আপনাদের সামনে আমি এখন একটা আরেকটা ওয়েবসাইট নিয়ে আসছি, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। সো এটার ইউআরএলটাও আমি কপি করে নোটপ্যাডে বসাই। এখন হচ্ছে আপনারা বলবেন এখান থেকে ডোমেইন কোনটা, ডোমেইন এক্সটেনশন কোনটা? আচ্ছা, এক সেকেন্ড ম্যাম, আপনি বলেন। ওকে, আর স্যার আমি আজ জিজ্ঞেস করবো, বলেন, শেষ করেন। আরও তো বাকি আছে, সামনে একটা ব্লগ ডটও লেখা আছে। ওকে স্যার, আপনি বলেন, বলেন। হ্যাঁ, শেষ, পুরোটা কভার হয়েছে। ভেরি গুড ম্যাম, আপনি বলেন। স্যার ভেরি গুড স্যার, আপনি বলেন, বলেন। ওকে, সো আমি এখন অ্যান্সার দিই, বলেন।
এক্সটেনশন। আচ্ছা, সো আমি এইটা বাইর করার আগে একটা কথা বলছিলাম, মুসলমানের এক জবান। কেন বলছিলাম? কারণ বলছিলাম একটু আগে আপনারা কি সবাই এগ্রি করছেন না ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হচ্ছে ডোমেইন? তাহলে পোল্টি মারতেছেন কেন এখন আবার? সো এটার তো কোনো চেঞ্জ নাই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটই ডোমেইন। আর ডোমেনের পরে বলছি, আগে বলি নাই। ডোমেনের পর থেকে শেষ পর্যন্ত যা আছে পুরোটাই হচ্ছে ডোমেন এক্সটেনশন। তার মানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হচ্ছে ডোমেইন আর .com হচ্ছে এক্সটেনশন। এখন বাকি থাকে হচ্ছে ব্লগ ডটটা কি? ব্লগ ডটটা হচ্ছে সাব ডোমেইন। সো আপনাদের অ্যান্সার হচ্ছে স্যার ব্লগ ডটটা জানি না। আপনাদের প্রথম দিনই বলছিলাম ইয়েস নো, সো জানি না। বুঝছেন জিনিসটা? এখন আসেন, হ্যাঁ সাব ডোমেইন। হ্যাঁ, এখন বলে দিই সাব ডোমেইনটা কি। আমি হচ্ছে নেমচিপ থেকে বা গোডাডি থেকে একটা ওয়েবসাইট কিনতে পারি, সেটা হচ্ছে কিনবো কোনটা? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কিনলাম, পারচেস করছি। এখন এই ওয়েবসাইটের ভিতরে আমি চাইলে আরও অনেকগুলা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এবং যতগুলা ক্রিয়েট করব ততগুলা এই সামনে এরকম আসবে। এটাকে বলা হয় সাব ডোমেইন, মানে ডোমেইনের ভিতরে আর একটা ডোমেইন। ওয়েবসাইটের মেইন প্যারেন্ট ওয়েবসাইটের ভিতরে এরকম আরও ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। যেমন আপনারা যদি একটু ইয়ের কথা খেয়াল করেন, সেটা হচ্ছে ওকে, আমি হচ্ছে ডি ড্রাইভের ভিতরে ঢুকলাম, ঠিক আছে, পার্টিশন দেওয়ার পরে ডি ড্রাইভের ভিতরে ঢুকলাম। এখানে একটা কি করছি, সিম্পলি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারের ভিতরে আমি চাইলে কি আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবো না? সো এই ফোল্ডারটা সেই ডোমেইন। এখন এর ভিতরে হচ্ছে আমি আরও সাব ফোল্ডারটা ক্রিয়েট করতে পারবো, সাব ফোল্ডার বা সাব ডোমেইন। ক্লিয়ার? মনে থাকবে সবার? কারো কোনো কনফিউশন আছে? অ্যাপস তো অন্য জিনিস না, ওটার আলাদা নামই একটা হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে অ্যাপ। ওয়েবসাইটের সাথে অ্যাপটাকে ইন্টিগ্রেট করলে আপনি ওয়েবসাইটে যা দেখতে পারবেন অ্যাপেও তাই দেখতে পারবেন। ওকে, সো আমাদের ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, রাইট? সো এখানে আমি অ্যাকচুয়ালি লিখেও দিছি যে ডোমেইন এক্সটেনশন রেফার্স টু দ্য নোটেশন ফাউন্ড অ্যাট দ্য এন্ড অফ ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেসের লাস্টে যেটা থাকবে, যে নোটেশনটা থাকবে, সেটাকে হচ্ছে ডোমেইন এক্সটেনশন বলা হয়। আর এই এক্সটেনশনটা বেসিক্যালি ইউজ হয় কান্ট্রি কোড .com.au .com.bd .co.uk এটার উপরে বেস করে হয়। আর সাথে হচ্ছে ক্যাটাগরিটা বেস করে গভর্নমেন্ট ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, এরকম ক্যাটাগরি ওয়াইজ মানুষজন কোড কিনতে পারে। ওকে, সো নেক্সট আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে ক্রলিং এবং ইন্ডেক্সিং। এটা ভুলে যাওয়া মানে হচ্ছে একটা পাপ, ট্রাস্ট মি, এটা ভুলে যাওয়া হচ্ছে একটা পাপ। সো আপনারা আগে একটু বুঝেন, তারপরে নিজেরা বাংলায় লিখেন, বুঝে সেই বোঝাটা লিখেন। আমি প্রথমে হচ্ছে আজাইয়ের এক্সাম্পল দিব, সো ওইটা আবার লিখে, মানে কেউ কোশ্চেন করলে ওই ধরনের এক্সাম্পল দিয়েন না, ওইটা স্রেফ আপনাদের বোঝানোর পারপাসে বলতেছি আমি, ঠিক আছে? পরে হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি বাংলায় কি লিখবেন সেটা আমি বলে দিব। সো এখানে দুইটা ইনফরমেশন কথা বলা আছে, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে আপনার ক্রলিং আর একটা হচ্ছে ইন্ডেক্সিং। সো আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম যে, মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, গাড়িতে হোক, হেঁটে হোক, রিক্সায় হোক, আমাদের অফিসে আসলেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ক্যাম্পাসে আসলেন। আসার পরে আপনি ফার্স্ট ক্যাম্পাসে গেলেন, ফার্স্ট ক্যাম্পাস থেকে আবার সেকেন্ড ক্যাম্পাসে আসলেন, আসার পরে এই যেখানে বসছেন, বসার পরে এখন আমি লেকচার দেওয়া শুরু করছি। শুরু করার পরে আমি আপনাদেরকে বোঝাইলাম ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা বুঝাইলাম, এসইও সংজ্ঞাটা বুঝাইলাম, আপনারা বুঝছেন, বোঝা শেষ, আপনারা চলে গেলেন আবার গাড়িতে, রিক্সা, যেমনে মন চায় সেমনে বাসায় গেলেন আপনারা। এখানে বেসিক্যালি দুইটা ইনফরমেশন হয়েছে বা দুইটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আপনি বাসা থেকে অফিসে আসছেন, আসার পরে এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে গেছেন রুম খোঁজার জন্য, দেন হচ্ছে আপনি আবার চলে গেছেন, শেষ করে আবার চলে গেছেন, এটা হচ্ছে একটা ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে এখান থেকে এসে হচ্ছে আপনি কিছু ইনফরমেশন শিখছেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনারা এই যে 2 থেকে 3টা ইনফরমেশন শিখছেন, এই শেখাটা কি আপনারা কিভাবে করে বাসায় নিয়ে গেছেন? পার্টসে করে, মানি ব্যাগে করে, না কিভাবে? ব্যাগে করে, এক্স্যাক্টলি, মেমোরিতে বা ডাটাবেজে করে নিয়ে গেছেন। ক্লিয়ার? সো এখন যদি এটার সাথে আমি একটু জাস্ট আগে রেলিভেন্ট করে নিই, সেটা হচ্ছে এরকম, তাহলে এই ঘটনার সাথে কোনটার সাথে কোনটা মিলে? আপনারা এই যে বাসা থেকে এখানে আসলেন, এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে গেলেন, দেন আবার যে বাসায় চলে গেলেন, এই যে যাওয়া আসা যে ঘটনাটা,
এটাকে বলা হয় ক্রলিং বলা হয়। ক্রলিংটা ছিল আর্মিদের টার্মস, ওই যে ক্রল করে সামনের দিকে আগায় না, সো সেই টার্মস মানে যাওয়ার আসা, যাওয়ার আসাটা হচ্ছে ক্রলিং। ক্লিয়ার? ইন্ডেক্সিং হচ্ছে এই যে আপনারা বললেন না ইনফরমেশনটা বা যে শেখাটা নলেজটা সেটা আপনি মাথায় করে নিছেন, ডাটাবেজে স্টোর করছেন, আপনার মেমোরিতে মেমোরাইজ করছেন, সো এই মেমোরাইজ করাটাকে বলা হয় ইন্ডেক্সিং বলা হয়। এখন যদি আমি ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলি, মানে এটা জাস্ট যদি বুঝে থাকেন তাহলে এখন হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ল্যাঙ্গুয়েজে বলি, সেটা হচ্ছে এরকম, গুগলের অসংখ্য বট আছে, তারা হচ্ছে সে হচ্ছে বটে যেমন এরকম কোটি কোটি ওয়েবসাইট আছে না, এরকম কয়েকশো বিলিয়ন ওয়েবসাইট আছে এরকম, রাইট? সো এখন হচ্ছে গুগল হচ্ছে তার স্পাইডারকে বলা হয়, স্পাইডারকে সে ক্রলের মধ্যে ছেড়ে দেয়, সে কি করে একটা একটা করে এক একটা এই ওয়েবসাইটের মধ্যে আসে, আসার পরে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, এইভাবে করে প্রতিটা পেজ ভিজিট করে। আপনারা যেমন ক্যাম্পাস টু ক্যাম্পাস ভিজিট করতেছেন, প্রতিটা পেজ এবার ভিজিট করে প্রত্যেকটা ইনফরমেশন সে স্টোর করে, তার মেমোরিতে স্টোর করে। সো গুগল যখন আমার ওয়েবসাইটে আসে, আসার পরে এক পেজ থেকে আরেক পেজে ভিজিট করে, এই আসা এবং এক পেজ থেকে আরেক পেজ ভিজিট করাকে ক্রলিং বলা হয়। আর আমার ওয়েবসাইটের এই যে প্রত্যেকটা ইনফরমেশন গুগল যে তার মেমোরিতে স্টোর করতেছে, এটাকে ইন্ডেক্সিং বলা হয়। এবং এটার প্রয়োজনীয়তা এরকম, আমরা একটা কথা লিখে সার্চ করছি, সো এই রেজাল্টটা কে দিছে? গুগল দিছে না? গুগল কই পাইলো? গুগলের মেমোরিতে যদি না থাকতো গুগলকে দিতে পারতো? দিত না। কিন্তু এই জন্য ইন্ডেক্সিংটা খুবই ইম্পর্টেন্ট, গুগলের মেমোরিতে থাকাটা খুবই দরকার। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কনফিউশন আছে কারোর? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এই ডিজিটাল মার্কেটিংয়ের লাস্টের দিকে গুগলের কিছু প্রপার্টির ক্লাস আছে, সার্চ কনসোল, অ্যানালিটিক্স, সেখানে গেলে বোঝা যায়। এখন ডেফিনেটলি আপনি তো গুগলকে ফোন দিবেন না, চিঠি পাঠাবেন না। গুগল কি আপনাকে ফোন দিবে, চিঠি পাঠাবে আপনার বাসায়? না। কিন্তু তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেস ইনফরমেশন তার কাছে আছে কি নাই? সো এটার জন্য কিছু প্রপার্টি ক্রিয়েট করতে হয়, সেখানে বলে দেয়। এটা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস, এটা দেখানো হবে আপনাদের, কোর্স মডিউলও আছে। সো ক্লিয়ার স্যার সবার? কারো কোনো কনফিউশন আছে? শিওর? ওকে। পুরোটা মানে এখন পর্যন্ত যা দেখলাম সব? তাহলে আচ্ছা, অন বিহাফ অফ মি আপনারা কেউ কে বুঝছেন বা কে কনফিডেন্ট বলতে পারবেন? বলেন। এই যে এই পার্টটা বুঝাইলেই হবে। গুগল হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেজগুলো যে ভিজিট করে সেটাকে ক্রলিং বলে, আর পেজগুলোর তথ্যগুলো যে সে রাখে সেটাকে ইন্ডেক্সিং বলে। এক্স্যাক্টলি। গুগল আমার ওয়েবসাইটে, আপনি যদি এখানে ক্যাম্পাসে না আসতেন এই ডোমেন আর ডোমেন এক্সটেনশন শিখতে পারতেন? সো আপনি যে ক্যাম্পাসে আসছেন, এই আসাটাকে আবার যে ক্যাম্পাস থেকে বাসায় যাবেন, এই যাওয়াটাকে ক্রলিং বলা হয়। আর এই যে এখানে থাকার পরে যে ইন্ডেক্সিং আর হচ্ছে ডোমেন এক্সটেনশনটা যে শিখছেন, এই শেখাটা আপনি কিভাবে শিখতেছেন, কোথায় রাখতেছেন? আপনি মেমোরিতে রাখতেছেন। এবং ক্লাস থেকে বের হওয়ার পরে যদি কেউ কোনো কোশ্চেন করে এই বিষয়ে, আপনি কি অ্যান্সার দিতে পারবেন না? সো এই যে আপনি অ্যান্সার দিতে পারতেছেন কেন? কারণ আপনার মেমোরিতে আছে। এই মেমোরিতে স্টোর করাকে হচ্ছে ইন্ডেক্সিং বলা হয়। ক্লিয়ার? ওকে। সো তারপরে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে অর্গানিক রেজাল্ট আর পেইড রেজাল্ট। এইটার কথাটা হচ্ছে এরকম, আমরা যখন গুগলে কোনো একটা কথা লিখে সার্চ করি,
ওকে, এটা না আসলে তো সমস্যা। আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাদের বলে নিই, সেটা হচ্ছে এরকম, মানে আপনারা মনে করেন একটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের কাজ করতেছেন বা ইউএস এর একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, এরকম তো পাইতেই পারেন। সো পাওয়ার পরে সে হচ্ছে গুগলে সার্চ করলো, আপনিও গুগলে সার্চ করলেন, করার পরে আপনি বলতেছেন যে তোমার কোম্পানিটা আমি ফার্স্টে পাচ্ছি, সার্চ দিলেই তোমার ওয়েবসাইটে সবার ফার্স্টে আসতেছে। বাট সে বললো কি যে না, আমার ওয়েবসাইট সবার ফার্স্টে আমি আসতেছে না, অন্য আর এক জায়গায় দেখতেছি, আমি সেকেন্ড পেজে পাচ্ছি, সেকেন্ড সারিতে পাচ্ছি। সো আপনার চোখের সামনে আপনি দেখতেছেন একে, বাট সে তার চোখের সামনে দেখতেছে সেকেন্ড পেজে। সো দুইজনের মধ্যে কি কথার গরমিল হয়ে গেল না? ক্লায়েন্ট আপনাকে কি মনে করবে? আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি হাজার চেষ্টা করবেন তাকে বুঝাতে পারবেন না, সে স্ক্রিনশট দিবে। এবং এই ধরনের কনফ্লিক্ট হওয়ার অন্যতম রিজন এবং বেস্ট রিজনটা হচ্ছে, আমি দেখেন এখান থেকে যখন সার্চ করছি, আর যদি একটু নিচে নামি, এই যে দেখেন বাংলাদেশ শো করছে, তার মানে হচ্ছে বাংলাদেশের সার্চ ইঞ্জিনটা দিয়ে কাজ করতেছে। সো এটার জন্য ওয়ে হচ্ছে আপনার জন্য দুইটা, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যেই কোম্পানির বা যেই দেশের, আপনার এখানে সেই দেশের নাম লিখবেন। আমারটা যদি অস্ট্রেলিয়া হয়, আমি এই যে অস্ট্রেলিয়া লিখলাম, লিখে এন্টার দিলাম। অস্ট্রেলিয়া লিখলাম, এই যে দেখেন google.com.au। সো ক্লিক করলাম, আমি এই যে অস্ট্রেলিয়ার সার্চ ইঞ্জিনে চলে আসছি। এখন যদি আমি আমার কথাটা লিখে এন্টার দেই, আর যদি একটু নিচে নামি, আমার কিন্তু এখনো বাংলাদেশ শো করতেছে, ঠিক না? এখনো বাংলাদেশ, মানে প্রথম অপশনটা ফেল করছে। সো যদি প্রথম অপশনটা ফেল করে, আপনার উচিত হচ্ছে সেকেন্ড অপশনে যাওয়া। সেকেন্ড অপশন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে বাংলাদেশ শো করতেছে। এখন আমরা যেটা করব, এই যে সেটিং এর একটা অপশন আছে, সেটিং এ ক্লিক করব, দেন সার্চ সেটিং এ ক্লিক করব। করার পরে একটু যদি নিচে নামি, এই যে রিজিয়ন সেটিং দেওয়া, এবং এখানে কি লেখা? কারেন্ট রিজিয়ন কথাটা লেখা আছে। সো তার মানে হচ্ছে আমি যদি বাংলাদেশে আসি, সো সেই কারণে আমাকে বাংলাদেশটা অটো চুজ করে নিচ্ছে, আমাকে এটাকে চেঞ্জ করতে হবে করে। এই যে অস্ট্রেলিয়া, এখানে যত কান্ট্রি আছে সব কান্ট্রির নাম দেওয়া আছে, যত কান্ট্রি আছে সব কান্ট্রির নাম দেওয়া আছে। আমার কান্ট্রিটা হচ্ছে অস্ট্রেলিয়ার, আমার ক্লায়েন্টের। সো এই যে অস্ট্রেলিয়া চুজ করলাম, করার পরে এইবার হচ্ছে সেভে ক্লিক করি, ওকেতে ক্লিক করি। এখন যদি একটু নিচে নামি, এই যে দেখেন অস্ট্রেলিয়া চলে আসছে। এখন হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে বসে থেকে আপনার ক্লায়েন্ট যেই রেজাল্ট পাবে বা তার সামনে যেই ইন্টারফেস শো করবে, আপনার সামনে সেম ইন্টারফেসটা শো করবে। ক্লিয়ার সবার? ওকে। সো আমরা ছিলাম অ্যাকচুয়ালি পেইড রেজাল্ট আর অর্গানিক রেজাল্ট, এই সেকশনটাতে ছিলাম। সো আমরা হচ্ছে যখন একটা কথা লিখে গুগলে সার্চ করি, তখন আমরা কি এই জিনিসটা খেয়াল করি না? এডি কথাটা লেখা, এডি এডি। সো এটা হচ্ছে অ্যাড, মানে হচ্ছে পেইড রেজাল্ট। রেজাল্ট কেন বলতেছি? রেজাল্ট বলতেছি এই কারণে, আমরা একটা কথা যখন লিখে গুগলে সার্চ করি, তখন হচ্ছে গুগল একে সবার প্রথমে দিছে, একটা রেজাল্ট শিট পাবলিশ করছে, যার মধ্যে সবার প্রথমে এ আছে, এই কোম্পানিটা আছে, তারপরে এই কোম্পানিটা আছে, তারপরে এই কোম্পানিটা আছে, ঠিক না? এই জন্য এটাকে রেজাল্ট শিট বলে। সো যখন সার্চ করবেন, যদি দেখেন কোনো কথার আগে এডি কথাটা লেখা, তার মানে এটা হচ্ছে গুগল অ্যাড। ফেসবুকে যেমন টাকা দিয়ে অ্যাড দেওয়া যায়, গুগলেও কিন্তু সেরকম টাকা দিয়ে অ্যাড দেওয়া যায়, লাস্ট ডেতে বলছিলাম। সো এটা হচ্ছে সেই গুগলকে টাকা দিয়ে অ্যাড দেওয়ার জায়গাটা। আর এটা যেখান থেকে দিছে, সেই অ্যাকাউন্টের হোমওয়ার্ক লাস্ট ক্লাসে আপনাদেরকে দিছিলাম। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন? সো এটা হচ্ছে পেইড রেজাল্ট। পেইড রেজাল্ট কেন? এই অ্যাডটা সবার প্রথমে দেখাচ্ছে, এর সবার পরে দেখাচ্ছে, দ্যাট মিনস এর রোল নম্বর 1, এর রোল নম্বর 2। এবং এটা কেন? অ্যাডের ক্ষেত্রে হচ্ছে এ বেশি টাকা পে করছে, এ কম টাকা পে করছে, এই জন্য এরটা সবার ফার্স্টে দেখাচ্ছে, এরটা তার পরে দেখাচ্ছে। এটা হচ্ছে পেইড রেজাল্ট। অর্গানিক রেজাল্ট কোনগুলা? যেগুলার আগে অ্যাড কথাটা নাই, এগুলাকে অর্গানিক রেজাল্ট বলা হয়। আমরা এসইও করব, এই অর্গানিকের উপরে কাজ করব। ওইখানে কাজ করার অনেক জায়গা আছে, কিন্তু ওটা টাকা দিয়ে। সো আপনারা তো টাকা দিয়ে অ্যাড দিতে পারবেন না, বা যে কোনো একজন ব্যক্তি আপনাকে সচরাচর এত টাকা দিবে না। তাদের অ্যাডওয়ার্ডসের কাজই হয় 30,000 40,000 ডলারের বা $1,00,000 তারা অ্যাড দিয়ে থাকে। সো ওইটার মধ্যে ইনিশিয়ালি কিন্তু আপনাকে এক্সেসও দিবে না। সো যে কারণে আপনারা যদি ইনকাম করতে চান, আমাদের এখন মেইন ফোকাসটা হবে এই অর্গানিকের ক্ষেত্রে। সো এই অর্গানিকের ক্ষেত্রে প্রতিটা পেজে এরকম, প্রতিটা পেজে 10টা করে রেজাল্ট থাকবে। আই রিপিট, অর্গানিক রেজাল্ট কতগুলো থাকবে প্রতিটা পেজে? 10টা করে থাকবে প্রতিটা পেজে। আচ্ছা, এইভাবে হচ্ছে গুগলের
র্যাঙ্ক যেটাকে বলা হয় সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত হয়। আপনার ওয়েবসাইটে বা আপনার র্যাঙ্ক যদি 101 হয় সেটা বলার দরকার নাই, সিম্পলি বলবেন নাই। কাউন্ট হয় 1 থেকে 100 পর্যন্ত, সেটা আমি আরো ডিটেইল একটু পরে বলবো। সো পেইড আর অর্গানিকটা কি সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি যদি বলি প্রতিটা পেজে অর্গানিক রেজাল্ট কতগুলো থাকে? 10টা থাকে। আর এভাবে আমরা কয়টা পেজ কাউন্ট করব? 10টা। দ্যাট মিনস 100 পর্যন্ত কাউন্ট করব। এখানে এই অর্গানিক রেজাল্ট আর পেইড রেজাল্ট এই কথাটা এখানে বলা হয়েছে, আর কিছুই না। যে পেইড রেজাল্ট ইন এসইও মিনস দ্য এক্সাক্ট অপোজিট অফ অর্গানিক রেজাল্ট। It generally denotes of advertisement that are displayed above the organic result. অর্গানিক রেজাল্টের উপরে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করে, আর অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে টাকা লাগবে। ওকে, লাস্ট আর একটা অপশন, সেটা হচ্ছে ফার্স্টেও দেখা যায়, লাস্টেও থাকে। অর্গানিকের যে রেজাল্ট তার উপরেও থাকে, লাস্টেও থাকে, এটা ডিপেন্ড করে। আবার এমনও হয় কোনো সময় হচ্ছে 2-3টা দেখাবে, কোনো সময় 5টা দেখাবে, কোনোটা এক সময় একটা দেখাবে, আবার কোনো সময় একটাও দেখাবে না, এরকম হইতেই পারে। হ্যাঁ, আচ্ছা, অ্যাড দিয়ে লাভ হলো কি? আপনি তো জানেন না যে আপনি কি টাকা এই কিওয়ার্ডের এগেইনস্টে দিচ্ছেন। আপনি মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি মনে করেন একটা প্লাম্বিং সার্ভিস বা আপনি একটা ফটোগ্রাফি সার্ভিস আপনার বিজনেস, আপনি কি চান মানুষজন যে কথাই লিখুক আমার ওয়েবসাইট আসুক? বুঝছেন কথাটা? যে কথা, কারণ তাহলে সেটা টাকা বেশি লাগবে, তারা তো আপনার অ্যাকচুয়াল কাস্টমার না। আপনাকে তো স্পেসিফাই করে দিতে হবে যে মানুষজন যদি এই কথাটা লিখে তাহলে আমার ওয়েবসাইটটা তুমি শো করাবা, এই কথা ছাড়া অন্য কিছু লিখলে আমার ওয়েবসাইট শো করাবা না। গুগল সেটাই করবে। বুঝতে পারছেন? ওকে, সো লাস্ট আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এস মানে সার্চ, ই মানে ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, যেটা হচ্ছে গুগল, পিপিলিকা, বিং, এগুলোকে বলা হচ্ছে। দেন হচ্ছে রেজাল্ট, আর পি মানে হচ্ছে পেজ। রেজাল্ট, রেজাল্ট কোনগুলা? আমি যখন গুগলে কোনো একটা কথা লিখে সার্চ করছি, সো এই যে এক একটা কি রেজাল্ট শো করতেছে না, সো এটাকে অ্যাকচুয়ালি রেজাল্ট বলতেছে। আর এটা কত নাম্বার পেজ? ফার্স্ট পেজ। দ্যাট মিনস এটাকে পেজ বলা হচ্ছে। এসইআরপি মানে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ। সো এখন আসেন আপনাদের ক্লায়েন্ট কিভাবে কোশ্চেন করবে, ক্লায়েন্ট আপনাকে কিভাবে কোশ্চেন করবে, এবং এগুলা রিলিভেন্ট এই কারণে, এবং এতটাই আসতে বলতেছি এই কারণে, আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনারা ই কমার্স এসইও করেন, আপনারা যা মন চায় করেন, ইভেন তো আপনারা ফ্রিল্যান্সিং হিসাবে কি খুচরা খাচরা ইনকাম করতে চান না? সো যদি চান, ক্লায়েন্টরা আপনাকে ফাইবার বা কমিউনিকেশনের জন্য এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করবে। সো আপনি যদি ওয়ার্ডের মিনিংই না বুঝেন, আপনি তাকে রেসপন্স কীভাবে করবেন? কাজ তো পরের কথা, আগে তো তার কাছ থেকে কাজটা নিতে হবে। সো আপনি যদি ওয়ার্ডই না জানেন তাহলে লাভটা হলো কি? সো এই জন্যই এগুলো এত স্লো যাওয়া। পি মানে পেজ। ওকে, সো ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে এভাবে, সেটা হচ্ছে আচ্ছা তপু, সেটা হচ্ছে আমি যদি এই কথা লিখে সার্চ করি তাহলে আমার ওয়েবসাইটটা কোন পেজে আছে, আমার ওয়েবসাইটটা কোন পেজে আছে। সো আমরা যদি একটু ধরে নেই, অ্যাজিউম করে নেই, সেটা হচ্ছে copperbees.com.au, এটা আপনার ক্লায়েন্ট। আমরা অ্যাজিউম করে নিই copperbees.com, সরি এটা না, আর একটু পিওর ফ্লাওয়ার্স, এটা ধরে নিই pureflowers.com.au, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনারা ধরে নেন। এখন ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করছে যে তপু, আমি যদি এই কথাটা লিখে সার্চ করি তাহলে আমার ওয়েবসাইটটা কোন পেজে আছে, গুগলের কোন পেজে আছে। সো দ্যাট মিনস আপনাকে সে কি জানতে চাইছে? SERP জানতে চাইছে, রেজাল্ট পেজটা জানতে চাইছে, ঠিক না? সো ক্লায়েন্টের যদি ইংলিশে বলে, সে তো বলবে না কোন পেজে আছে, সে বলবে যে এই কিওয়ার্ডের এগেইনস্টে আমার SERP কত, তার মানে রেজাল্ট পেজ কত। সো আপনি এন্টার দিলেন, দেওয়ার পরে প্রথম পেজে খুঁজলেন পিওর ফ্লাওয়ার্স, নাই। সেকেন্ড পেজে খুঁজলেন, সেকেন্ড পেজেও নাই। এইভাবে করে আপনি যখন এই পর্যন্ত গেলেন তখন আপনি পেয়ে গেলেন। সো আপনার অ্যান্সারটা কি হবে? 5। এই যে দেখেন লেখা আছে পেজ 5।
ঠিক আছে, এটা গেল একটা থট। সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট থট এবং সবচেয়ে পপুলার টার্ম, সেটা হচ্ছে সে আপনাকে জিজ্ঞাসা করবে আমার র্যাঙ্ক কত। ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় এটাকে র্যাঙ্ক বলা হয়। আর আপনার বোঝার পারপাসে এইভাবে চিন্তা করেন, আমি কি বলছিলাম প্রতিটা পেজে কয়তগুলো করে রেজাল্ট থাকে, 10টা করে। তার মানে হচ্ছে আপনারা পরীক্ষা দিচ্ছেন, আমি আপনাকে রেজাল্ট পাবলিশ করছি, তোমার রোল নাম্বার 1 হয়েছে, তোমার রোল নাম্বার 2, তোমার রোল নাম্বার 3, এইভাবে করে দিছি। দেওয়ার পরে বলছি প্রথম বেঞ্চে বাম পাশে যে বসবে তার রোল নাম্বার 1 এবং প্রতি বেঞ্চে 10 জন করে বসতে পারবে। তার মানে প্রথম বেঞ্চে লাস্টে কত নাম্বার রোল বসছে, 10 বসছে। সো এইভাবে আপনার 10টা বেঞ্চ পর্যন্ত আমি কাউন্ট করব, 10টা বেঞ্চ। এবার তো গুনতে খুব ইজি হবে। সো এই পিওর ফ্লাওয়ার্সের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে যে আমার এই কিওয়ার্ডটা দিয়ে উপরে যে কথাটা লিখছি, এই কথাটা লিখে যদি সার্চ করি তাহলে আমার রোল নাম্বার কত, এক্স্যাক্টলি। সো 4 নাম্বার পেজ কমপ্লিট, তার মানে 40 কমপ্লিট, 41, 42, 43, 44। আর ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে কি বলা হয়, র্যাঙ্ক বলা হয় বা পজিশন বলা হয়, কিওয়ার্ডের পজিশন বলা হয়, একই কথা। র্যাঙ্ক বা কিওয়ার্ড পজিশন একই কথা। সো আপনারা যতটা না কাজ সম্পর্কে ক্লায়েন্ট আপনাকে জানতে চাইবে তার থেকে বেশিবার এই দুইটা ওয়ার্ড আপনারা শুনতে পারবেন। সেটা কি, যে এই কিওয়ার্ডের এগেইনস্টে আমার SERP কত, অথবা এই কিওয়ার্ডের এগেইনস্টে আমার পজিশন কত, আমার অথবা র্যাঙ্ক কত। মনে থাকবে সবার জিনিসটা? ওকে, আসতেছি আসতেছি, হ্যাঁ অবশ্যই। আমি প্রথম ক্লাসেও বলছি, এখনো বলছি, এখন হচ্ছে আমি ম্যানুয়াল জিনিসগুলো দেখাচ্ছি। আস্তে আস্তে আপনারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তখনই হবেন যখন হচ্ছে কাজগুলা শর্টকাটে করা শিখবেন। সো এইভাবে যদি আপনার 100টা কিওয়ার্ড আপনাকে দেয়, আপনার প্রত্যেকটা ম্যানুয়াল চেক করতে কি হিউজ টাইম লাগবে না? সো ডেফিনেটলি তার অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা তো দেখাবো। ওকে, সো লাস্ট যে প্রসেসটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার হাতে যেই প্রজেক্টই থাকুক না কেন, আপনি যদি সিম্পল এই প্রসেসটা বা এই স্টেপ বাই স্টেপটা ফলো করেন তাহলে সেই প্রজেক্টে সাকসেস আপনি আনতেই পারবেন। সেই প্রজেক্টের সেলটা আপনাকে ইনক্রিজ করা খুবই ইজি আপনার জন্য। তার জন্য সর্বপ্রথম আপনাকে করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, প্লাস অডিট করতে হবে, এই দুইটা কাজ। তারপরে হচ্ছে আপনার অন পেজের কাজ করতে হবে, তারপরে ডট ডট করে এইভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। সো আজকে আমরা সেই প্রথম স্টেপটা দেখব, প্রথম স্টেপটা আজকের ক্লাস। আর নেক্সট ক্লাসে হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? সো এখন আসেন আমি হচ্ছে সেই কিওয়ার্ড রিসার্চটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সো তার আগে আমি একটু মার্কেট প্লেসে আপনাদেরকে নিয়ে যাই, কারণটা হচ্ছে আপনারা যদি শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চটা পারেন, আপনারা হচ্ছে এলিজিবল মার্কেট প্লেস থেকে আর্ন করার জন্য। সো টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি যদি একটু কিওয়ার্ড রিসার্চ এই কথাটাকে লিখে সার্চ করি, এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করছি। সো দেখেন আপনার বাসায় বসেও কিন্তু চেক করতে পারবেন এভাবে সার্চ করে। $20, $40, $15, $200, 65, 20, 45, 5। তার মানে শুধুমাত্র এই কাজটা পারলে আপনার পক্ষে ইনকাম করা পসিবল, পুরো কোর্স কমপ্লিট করার দরকার নাই। এইভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবে এবং প্রত্যেকটা টপিকের এগেইনস্টে এইভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার ইনকাম করা পসিবল, যেটা আমার অন্য স্টুডেন্টরাও করতেছে। ওকে, সো এখন হচ্ছে আমরা সেই কিওয়ার্ড রিসার্চটা দেখব কিভাবে করতে হয়। আর এই কিওয়ার্ড রিসার্চটা আমি 3টা স্টেপে আপনাদেরকে দেখাবো। নাম্বার 1, আমি আজকে হচ্ছে আপনাদের শুধুমাত্র ম্যানুয়ালি কাজটা করাবো, ম্যানুয়ালি মানে ইচ্ছা করে কষ্ট দিব। সেকেন্ড, নেক্সট দিন যেটা দেখাবো সেটা হচ্ছে শর্টকাট। ম্যানুয়াল করতে যদি আপনার 3 ঘন্টা টাইম লাগে, সেই শর্টকাট করতে আপনার 1 ঘন্টা টাইম লাগবে বা 45 মিনিটস টাইম লাগবে। আর 3 নম্বরটা এখন দেখাবো না, আরও 7 থেকে 8টা ক্লাস পরে আরেকটা আপনাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে, তখন হচ্ছে আমরা আরেকটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে সুপার শর্টকাট, লাইক টুলস ইউজ করে অ্যাট এ টাইম 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার কিওয়ার্ড বাইরে হয়ে যাবে।
আপনাকে শুধু একটু প্রেজেন্টেবল করে ক্লায়েন্টকে পাঠাতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে? সো আমি সবসময় প্রিফার করি হচ্ছে ম্যানুয়ালটাকে ইনিশিয়ালি। কেন? কারণটা হচ্ছে আপনি যদি জিনিসটা নাই বুঝেন, টুলস যদি আপনাকে ভুল ডাটা দেয়, আপনার পক্ষে কি বের করা সম্ভব বা আইডেন্টিফাই করা সম্ভব যে আপনারটা ভুল হয়েছে না খারাপ সঠিক হয়েছে? না। সো ম্যানুয়ালটা বুঝলে পরবর্তীতে টুলস দিলে চোখের পলকে আপনি জিনিসটা ঠিক করতে পারবেন। আর সবার আগে আপনারা তো চান এই ইনভেস্টমেন্টটা তো লং টার্ম, সারা জীবন যেন থাকে আপনার সাথে। সো সেই ক্ষেত্রে ফাঁকিবাজি না করে আমার সাজেশনটা হচ্ছে আপনারা কষ্ট করে হলেও অ্যাটলিস্ট আগে ম্যানুয়াল থেকে শুরু করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওকে, সো আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সেফ একটা ওয়েবসাইট নেই এবং আপনাকে অ্যাজিউম করে নেন যে একটা ক্লায়েন্ট ক্রিমিনাল লয়ার, আচ্ছা অনেকক্ষণ তো পড়াশোনা করলাম। সো আমি যদি এখন একটা ছোট্ট কোশ্চেন করি আপনাদেরকে, সবাই অ্যান্সার দিবেন একসাথে না, এক এক করে এই পাশ থেকে অ্যান্সার দিতে থাকেন, না এবার ওই পাশ থেকে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? কেউ অ্যান্সার দিবেন না ম্যাম? পাস। নেক্সট, নেক্সট, ভেরি গুড। গুড। এরকম অবস্থা হলে হবে? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার পশ একটা সিটি। ওকে, সো ধরে নিচ্ছি আমরা, মানে অ্যাজিউম করে নিচ্ছি আপনাদের প্রত্যেকেরই একটা ওয়েবসাইট আছে না? সো আমরা এই ওয়েবসাইটটাকে ধরে কাজ করব। আপনারা যে ওয়েবসাইটটা চুজ করছেন সেই ওয়েবসাইটের উপর বেস করে কিন্তু কাজ করবেন, মনে থাকবে? সো এই কোম্পানিটা আমাকে হায়ার করছে তাদের ওয়েবসাইটের এসইও করার জন্য। সো এসইও করতে হলে সবার প্রথমে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ করার প্রথম শর্তটা হচ্ছে আগে এই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে আছে সেটা বুঝতে হবে, কোন ইন্ডাস্ট্রিতে আছে। সো আমি এই ওয়েবসাইটটা ওপেন করার পরেই দেখতেছি আচ্ছা এখানে হচ্ছে লয়ার কথাটা আছে। সো লয়ার মানে আমরা সবাই জানি। এবং আরেকটু যদি দেখি ল ফার্ম, তার মানে তারা হচ্ছে কি কিসের সার্ভিস প্রোভাইড করে? লিগাল ইন্ডাস্ট্রিতে আছে, দ্যাট মিনস লিগাল সার্ভিস প্রোভাইড করে। আবার অনেক সময় এরকমও হইতে পারে যে আপনি যখন সাইটটা ওপেন করছেন আপনি বুঝতেছেন না তারা কি সার্ভিস প্রোভাইড করে, হইতে পারে না? এর মধ্যে হইতেই পারে। সো যখন এটা হয়ে যাবে তারপরে আপনারা হচ্ছে অ্যাবাউট আস পেজে যাবেন। এই ওয়েবসাইটে বা যে কোনো ওয়েবসাইটে অ্যাবাউট আস পেজে যেয়ে দেখবেন তারা কারা অ্যাকচুয়ালি, তারা কিসের সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছে। দেন 3 নম্বর স্টেপে হচ্ছে তাদের সার্ভিস বা প্রোডাক্টের একটা পেজ থাকবেই থাকবে, কোনো মিস নাই। সো সেখানে গেলে আমার মনে হয় আপনার 90%-এর উপরে ক্লিয়ার হয়ে যাবেন তারা অ্যাকচুয়ালি কিসের সার্ভিস প্রোভাইড করে। সো তার মানে আমরা দুইটা জিনিস দেখব, নাম্বার 1 হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে আছে, আর নাম্বার 2 হচ্ছে সে কি কি প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাচ্ছে। ক্লিয়ার? আর 3 নম্বর স্টেপে যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে তাদের টার্গেট লোকেশনটা, তারা অ্যাকচুয়ালি কোন জায়গায় সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছে বা প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে কোন এরিয়াতে। এই 3টা জিনিস আপনাকে সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ আপনি ক্লায়েন্টের সেলটাকে ম্যাক্সিমাম করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনার একটা বুটিক হাউস আছে, ধরে নিচ্ছি আমি আপনার কাজ করতে করতে আপনি হচ্ছে শুধুমাত্র ধানমন্ডি ছাড়া বাইরে কোথাও প্রোডাক্টটা সেল করেন না, মানে কারো কিনতে হলে আপনার শোরুমে এসে কিনতে হবে। আপনার ফেসবুক পেজ আছে, আপনার ওয়েবসাইট আছে, আমি আপনাকে নক দিলাম, আমি চিটাগাঙে থাকি, আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি উত্তরা থাকি, আমার এই প্রোডাক্টটা লাগবে, আপনি আমাকে প্রোভাইড করতে পারলেন না। কিন্তু আপনি তো কোনো জায়গায় বলেন নাই যে আপনি শুধু ধানমন্ডি, তাহলে আপনার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হলো না, যেটা আপনার বিজনেসের জন্য খারাপ। সো দ্যাট মিনস আপনার টার্গেট লোকেশনটা আগে থেকে বলে দেওয়া উচিত যে আপনার টার্গেট এরিয়াটা এই জায়গাটা। এবং যারা হচ্ছে সেল এখন পর্যন্ত ভালো করতেছে বা যারা আসলে বড় কোম্পানি তারা কিন্তু এই কাজটা করে। নাম্বার 2 যেটা বললাম, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে চাচ্ছেন সেটা যদি আপনি বোঝাইতেই না পারেন তাহলে কি ওই প্রোডাক্ট কেউ কিনবে না। সো দ্যাট মিনস প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্ট আর সার্ভিসের একটা ইন্ডিভিজুয়াল পেজ রাখে।
সো এই 3টা সেকশন আসার পরে আমার আইডিয়া হয়ে গেল, যেমন এখানে আমরা সিডনি দেখেই বুঝতেছি সে একটা লয়ার কোম্পানি এবং তার টার্গেট লোকেশন হচ্ছে সিডনিতে, সে সিডনিতে সার্ভিসটা প্রোভাইড করে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে স্টেজ 2। স্টেজ 2তে আপনি কিভাবে কাজ করবেন? স্টেজ 2তে কাজ করার শর্তটা হচ্ছে এরকম, আপনাকে কাস্টমারের চেয়ারে বসে থেকে চিন্তা করতে হবে। কারণটা হচ্ছে আপনি যদি ওনারের চেয়ারে থেকে বসে চিন্তা করেন তাহলে আপনার থিঙ্কিংটা এমন হবে, মানুষজন মনে হয় বা আমার কাস্টমার মনে হয় এই কথা লিখে সার্চ করতে পারে, প্রবাবিলিটি করতে পারে। কিন্তু যদি আপনি কাস্টমারের চেয়ারে বসে থেকে চিন্তা করেন আমার এই সার্ভিসটা লাগবে, আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি কি কথা লিখে সার্চ করতেছি। সো আমি যদি ওই কথা লিখে সার্চ করি তাহলে অন্যরাও ওই সেম কথা লিখে সার্চ করবে, আমি যদি না করি তাহলে অন্যরাও সেম কথা লিখে সার্চ করবে না। বুঝতে পারছি? আর সেকেন্ড থটটা হচ্ছে এরকম, কিওয়ার্ডগুলা বা যেই ওয়ার্ডগুলোর কথা বলতেছি সেই ওয়ার্ডগুলো যেন অবশ্যই বাইং ইন্টেনশন হয়। যেমন একটু আগে আমি বাই অনলাইন বার্থডে ফ্লাওয়ার কথা লিখে সার্চ করছিলাম, সো আমার ইন্টেনশনটা কি ক্লিয়ার না? আমি একটা জন্মদিনের অনুষ্ঠানে যাব, আমি অনলাইনের মাধ্যমে একটা ফুল কিনতে চাচ্ছি, তাও সিডনি থেকে। সো দ্যাট মিনস আমি গুগলকে যেই কোশ্চেন করব গুগল কিন্তু আমাকে সেম রেজাল্টই প্রোভাইড করবে। কোনো কারণে যদি সেই রেজাল্ট প্রোভাইড না করে তাহলে প্রবলেমটা হচ্ছে আমার, গুগলের না। আমরা যদিও গুগলকে গালাগালি করি বাট তারপরেও দোষটা আমার। যেমন আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, কাজটা করানোর আগে বেশি কথা বলা হয়ে যেতেছে, যেটা দরকার আপনাদের সামনে বলে রাখতেছি, সেটা হচ্ছে আমি এখন যেই কথা লিখে গুগলে সার্চ করব সেখানে হচ্ছে গুগল সব ই কমার্স ওয়েবসাইট আমাকে প্রোভাইড করবে। আমি আবার বলতেছি আমার ই কমার্স ওয়েবসাইট লাগবে। সো আমি এখন গুগলকে কোশ্চেন করতেছি, আমি লিখতেছি বাই ব্লেন্ডার মেশিন, লিখে এন্টার দিলাম। প্রথম ওয়েবসাইটটা গেলাম, সেকেন্ড ওয়েবসাইটটা গেলাম, 3 নাম্বারটা গেলাম, 4 নাম্বারটা গেলাম। প্রথম যে 4টা রেজাল্ট আসছে 4টাই কিন্তু কিছু আপনাদের সামনে। যদি সাইটটা আমি ওপেন করি আপনারা বলেন এটা কি ই কমার্স ওয়েবসাইট, না একটা ওয়েব কন্টেন্ট, না একটা ব্লগিং ওয়েবসাইট? ওকে, পরেরটা যদি যাই, এটাও ই কমার্স ওয়েবসাইট। পরেরটা যদি যাই ই কমার্স, পরেরটা যদি যাই, সো দ্যাট মিনস আমি যা লিখছি গুগল সেম দিচ্ছেন আমাকে। ওকে, সো এখন হচ্ছে আপনাদের সামনে আমি আর একটা কথা লিখব, সেটা হচ্ছে সো প্রথম ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, 2 নাম্বারটা ঢুকলাম, 3 নাম্বারটা ঢুকলাম, 4 নাম্বারে ঢুকলাম। এখন আমি চাচ্ছি ব্লগ ওয়েবসাইট চাচ্ছি, ই কমার্স চাচ্ছি না। সো এখন বলেন এই ওয়েবসাইটটা কিসের, ই কমার্স ওয়েবসাইট? ব্লগ। এটা 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 ব্লগ। সো অ্যাটলিস্ট এটা তো আপনারা ক্লিয়ার যে আমি যা চাচ্ছি আমি যদি গুগলকে বোঝাইতে পারি গুগল কিন্তু আমাকে সেম রেজাল্টটাই প্রোভাইড করবে। আর এই ক্ষেত্রে দেখেন দুইটার মধ্যে কিন্তু আমার ব্লেন্ডার মেশিন কথাটা ছিল, শুধু আমি একটা বা দুইটা ওয়ার্ড চেঞ্জ করছি, তাতে কিন্তু আমার মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। এইটাই বলছি বাইং ইন্টেনশন। আপনার ইন্টেনশনটা কি? আমি যদি এখন শুধুমাত্র লয়ার কথাটা লিখি গুগল কি বুঝবে? এক্স্যাক্টলি, গুগল বুঝবে আমি লয়ার মানে জানি না, লয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। গুগল কিন্তু বুঝবে না আমার একটা লয়ার দরকার, আমি একটা কেস খেয়ে গেছি, ঠিক না? আবার এটাও জানে না যে আমার অ্যাকচুয়ালি ইমিগ্রেশন লয়ার লাগবে, না ডিভোর্স লয়ার লাগবে, না ক্রিমিনাল লয়ার লাগবে, সেটাও কিন্তু সে জানে না। সে সব রেজাল্ট কিন্তু প্রোভাইড করবে। এন্টার দিলাম, সো রেজাল্ট দেখেন 696 পরে 6টা শূন্য। দ্যাট মিনস এতগুলো কোম্পানির রেজাল্ট সে শো করছে। ফার্স্টে উইকিপিডিয়া থাকবে, এই যে উইকিপিডিয়া আছে, এই 696 6টা শূন্যর ভিতরে ক্রিমিনাল লয়ার আছে, পার্সোনাল ইনজুরি লয়ার আছে, ডিভোর্স লয়ার আছে, ইমিগ্রেশন লয়ার, সব কিন্তু ইনক্লুডেড আছে। যদি আমি এখন এখানে লিখে দিই ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এন্টার দিলাম, 696 ছিল, এখন কত আসছে 114, তারপরে 6টা শূন্য। আগেরটা বেশি ছিল না এখন বেশি ছিল? সো এখন আপনারাই বলেন 100 জন স্টুডেন্টের থেকে ফার্স্ট হওয়াটা আপনার জন্য ইজি, না 10 জন স্টুডেন্ট থেকে ফার্স্ট হওয়াটা ইজি আপনার জন্য?
10 জন থেকে। যত বেশি মানুষ আসবে তত বেশি কম্পিটিশনটা বাড়বে। সো যেহেতু এখানে রেজাল্টটা কমে গেছে, তাহলে এখন আপনি যদি সবার ফার্স্টে আসতে চান আপনার জন্য ইজি হবে না? সো এটাই বললাম যে গুগলও কিন্তু এভাবে ফিল্টার করে। সো এখন গুগল বুঝছে আচ্ছা ও অ্যাকচুয়ালি লয়ার সম্পর্কে জানতে চাচ্ছে না, ওর লয়ার সার্ভিস দরকার। এবং কোন সার্ভিস দরকার? ক্রিমিনাল ডিফেন্সের সার্ভিস দরকার। সো অ্যাকচুয়ালি এখন আমি দেখি আমার ডাটাবেজের ভিতরে এই সার্ভিসটা, ক্রিমিনাল ডিফেন্স সার্ভিসটা প্রোভাইড করে কারা কারা। সো দেখছে 114। এখন মনে করেন যে কথার কথা আমি আছি মেলবোর্নে আছি, আমার সিডনি দরকার না, আমার পার্থের দরকার নাই, 114 ছিল, এখন কত আসছে? 50, 80, 3টা শূন্য, আরো কম আসছে না? সো এখন কিন্তু সে সিডনি, মেলবোর্ন এগুলো, সরি সিডনি, পার্থ এগুলো সব কিন্তু ফালাই দিছে তার মেমোরিতে দিয়ে, শুধুমাত্র মেলবোর্নে এই সার্ভিসটা কারা প্রোভাইড করতেছে তাদের রেজাল্টটা এখানে শো করছে। ক্লিয়ার? সো এখন আসেন, এই এতগুলা কথা বলছি শুধুমাত্র মেইন টপিকটা বোঝানোর জন্য, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি। কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে একটা টার্মস বা একটা লিস্ট অফ কিওয়ার্ড আপনাকে বের করতে হবে, যেই কথাগুলো দিয়ে মানুষজন বেসিক্যালি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য গুগলে লিখে সার্চ করে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস, এই কথাটা কেন বললাম? কারণ আপনি তো আপনার প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন। সো আপনার প্রোডাক্ট সেল করার জন্য মানুষজন কি লিখতেছে, সো আবার ওটার ইন্টেনশনটা ঠিক আছে কিনা। নর্মালি তো আমরা বিভিন্ন কথাই তো অনেকে বলি না, যেমন ক্রিমিনাল লয়ার বা লয়ার বলে দিলাম, আমার লয়ার কোম্পানি, কিন্তু লয়ার লিখে সার্চ করলে কি আমার কোম্পানি আসবে না? কিন্তু অনেক কম্পিটিশন বেড়ে যাবে। সো ওই কথা দিকে লাভ নাই। আবার মনে করেন যে আপনি যে নিচে যায় চিল্লে চিল্লে শুভ শুভ বলেন, মানুষজন আপনার পাগল ছাড়া কেউ কিছু বলবে না। কিন্তু যদি শুভর বলে যদি ক্রিয়েটিভিটি কথাটা অ্যাড করেন, তাহলে অ্যাটলিস্ট নিচের কিছু মানুষ হলেও আপনাকে বলবে এখানে চিল্লায় লাভ নাই, তুমি 4তলায় যে শুভরে খুঁজো পাবা, কারণ 4তলায় ক্রিয়েটিভিটি আছে। তার মানে শুভ ক্রিয়েটিভিটির মিনিং আছে, কিন্তু শুধু শুভর কি কোনো মিনিং নাই কিন্তু। সো তার মানে হচ্ছে যে কোনো ওয়ার্ডই কিওয়ার্ড হতে পারে, যে কোনো ওয়ার্ডই কিওয়ার্ড হতে পারে, বাট সেই কিওয়ার্ডটা কিন্তু বাইং কিওয়ার্ড নাও হতে পারে। সো বাইং বলতে কি বোঝায়? কেনা। সো আপনাকে সেই ধরনের কথাই খুঁজে বের করতে হবে যেই কথাগুলা মানুষ লিখলে অ্যাকচুয়ালি সে কোনো কিছু পারচেস করতে চাচ্ছে সেটা বোঝায়। এবার আসেন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক বা হচ্ছে কাজটা আমি আপনাদেরকে করে বোঝাবো। সেই ক্ষেত্রে আমি অলরেডি আপনাদের গ্রুপে একটা টেমপ্লেট দিছি, আপনারা মনে হয় দেখছেন, ঠিক না? সো লাস্ট ক্লাসেও বলছিলাম যে কাজটা করার আগে সবার প্রথমে যে কাজটা করবেন, এটাকে ডাউনলোড করবেন। আপনারা ডাউনলোড করার পরে এটাকে রিনেম করবেন। আপনারা যদি এখানে বুঝতে না পারেন, আমি আবার এটাকে নোটপ্যাডে নিয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আপনারা ডাউনলোড করার পরে আপনার সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে রিনেম করবেন। সেটা কিভাবে? আপনার নাম দিয়ে না, কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু একটা করে ওয়েবসাইট চুজ করার কথা, ওয়েবসাইট চুজও করছেন। তো সেই ওয়েবসাইটেরই আপনারা এই কিওয়ার্ড রিসার্চ করবেন, যেটা আমি ক্লাসে দেখাবো। আমিও আপনাদের জন্য একটা ওয়েবসাইট নিছি, আমি এই ওয়েবসাইটে কাজ করবো, আপনারা আপনাদের ওয়েবসাইটে কাজ করবেন। এবং দিন শেষে আমার গোলটা হচ্ছে যেই ওয়েবসাইটটা আপনারা নিছেন ওই ওয়েবসাইটকে আপনারা প্রপোজাল পাঠাবেন কাজের জন্য। ক্লিয়ার? সো এখনই পাঠাবেন? ওকে। সো ডেফিনেটলি আমি যেহেতু এখন র ফাইল মানে লুজ শিটে কাজ করতেছি, এই জন্য আমি ড্রাফট কথাটা রাখছি এবং ড্রাফটের পরে একটা স্পেস দিছি, তারপরে ড্যাশ দিছি, আবার একটা স্পেস, কিওয়ার্ড রিসার্চের কে বড় হাতের আর বড় হাতের, দেন আবার একটা স্পেস, আবার একটা স্পেস, মাঝখানে একটা ড্যাশ, আর এখানে আমার যে ওয়েবসাইট মানে আপনার যে ওয়েবসাইটটা দেওয়া আছে তার ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা বসাইছি। খেয়াল করছেন? এবং ডোমেইনের ডিটা কিন্তু বড় হাতের। সো এখানে যদি আপনি আপনার নাম দেন, আমি আপনার অ্যাসাইনমেন্টটা দেখবই না। ফাইল রিনেম যদি অ্যাকচুয়ালি এখন থেকে হচ্ছে প্রফেশনাল বিহেভ করবো শুধুমাত্র কাজের ক্ষেত্রে, নাথিং এলস। সো আপনারা যদি প্রফেশনালটা মেনটেন না করেন, প্রফেশনালিজমটা, তাহলে আপনার হোমওয়ার্কটাও দেখা হবে না, অ্যান্সারও কিন্তু দেওয়া হবে না, লসটা আপনাদেরই হবে। কারণ আমিও চাই হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আপনারা কাজ পান। সো সেটা এখন থেকেই শুরু করা উচিত। যেমন আমার একটা সার্চ ছিল, আমি যখন MBA-তে করি তখন ক্লাসগুলো সবই ছিল হচ্ছে 6:30টার পর থেকে। সো স্যারকে বলছিলাম, স্যার অ্যাটলিস্ট 6:30টার পরে দিয়ে না, একটু আগে দেন, অন্য টাইমে কোর্সগুলো নেন আপনি। তখন স্যার বলছে যে অ্যাকচুয়ালি ফোর্থ ইয়ারে অ্যাকচুয়ালি আমরা যেটা শেখাই সেটা হচ্ছে এরকম যে মানুষজন যেন বুঝে যে অফিস আওয়ারটা রাত লেট নাইটও হতে পারে। সো তোমাকে এটা বোঝানোর জন্যই, তোমাদের এটা বোঝানোর জন্যই ক্লাসগুলো রাখতে দেওয়া।
তো সেম থটটা এখানে অ্যাপ্লিকেবল, যে আপনাদেরকে অনেকেই আছেন যে করবেন আমি জানি, কিন্তু অনেকেই আছে যে আচ্ছা করলে করব, না করলে না করব। সো এটা যদি না হয়, সবাইকে ফোর্স করতেছি কাজটা করার জন্য, কারণ আপনারা সাকসেস যদি না হন তাহলে তার ব্যর্থতা সম্পূর্ণ আমার। সো ডেফিনেটলি আমি আমার এর মধ্যে দাগ লাগাতে দিব না। হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা কি র্যান্ডমলি বলেন। উইলিয়াম, ডাব্লুটা বড় হাতে দিবেন। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? সো ফাইল রিনেম যদি না হয়, হ্যাঁ কপি পেস্ট করতে বসাবেন। আপনাদের লিখতে বলি না তো, ডিজিটাল মার্কেটিংয়ে কখনো লিখতে যায় না, সব কিছু কপি পেস্টের উপরে রাখেন, কারণ একটা স্পেলিং বা মিনিং চেঞ্জ হয়ে গেলে পুরো মিনিংই চেঞ্জ হয়ে যাবে। জি হ্যাঁ, ওকে। সো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আপনারা এটাকে ওপেন করবেন। আগে ফাইলের রিনেম চেঞ্জ করবেন, তারপরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে প্রথম অপশনটাতে যাবেন, প্রথম শিটে। আপনাদের এখানে কোনো কিছু কাজ করতে হবে না, শুধু ফাইলটাকে ঠিক করবেন। নেক্সট ক্লাসে এখানে কি বসাবেন সেটা আমি বলে দিব। সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে আপনার ক্লায়েন্ট যেই দেশের, সেই দেশের একটা সার্চ ইঞ্জিন আছে না? সো এখানে সেই সার্চ ইঞ্জিনের নামটা বসাবেন। আপনাদের মধ্যে অনেকেরই ইউকের সাইট আছে, অনেকেরই কানাডার সাইট আছে, অনেকের নিউজিল্যান্ডের সাইট আছে, অনেকের অস্ট্রেলিয়ার সাইট আছে। সো কানাডার হলে google.ca, অস্ট্রেলিয়া হলে google.com.au। এটা খুঁজে বের করবেন, করে এখানে সেই জিনিসটা বসাবেন। ক্লিয়ার? আর এখানে হচ্ছে আপনারা যারা, অনেকে তো ক্রিকেট খেলা দেখেন না এমন কেউ আছেন? সবাই ক্রিকেট খেলা দেখেন না? সো বাম পাশে নিচে কি স্কোর দেওয়া থাকে না? স্কোরের ওখানে কি দেশের নাম দেওয়া থাকে, ফুল নাম দেওয়া থাকে, হাফ না শর্ট ফর্ম দেওয়া থাকে। বাংলাদেশের BAN দেওয়া থাকে, আর অস্ট্রেলিয়ার AU দেওয়া থাকে, ইউকের হচ্ছে ইউকে দেওয়া থাকে, ইংল্যান্ডের হচ্ছে ENG দেওয়া থাকে। সো আপনারা হচ্ছে এখানে সেই শর্ট ফর্মটা বসাবে। AU মানে হচ্ছে অস্ট্রেলিয়া, USA মানে হচ্ছে USA, কানাডা মানে CA, এইভাবে শর্ট ফর্মটা বসাবেন। আপনাদের এখানে কাজটা শুধু এই এতটুকু, আর কিচ্ছু না। আপনাদের মেইন কাজটা শুরু হবে শুধুমাত্র ড্রাফট ফাইলে। ড্রাফট ফাইলেই হচ্ছে আপনাদের কাজটা হবে, অন্য কোথাও কোনো কাজ হবে না। মনে থাকবে, শুধু ড্রাফটে আপনারা এই মুহূর্তে কাজ করবেন। সো ড্রাফটে গেলেন। আচ্ছা, এখন আসেন, এখানে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, একটা হচ্ছে সিট কিওয়ার্ড আর একটা হচ্ছে কিওয়ার্ড। সো আগে একটু বুঝাই সিট কিওয়ার্ড আর কিওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্য হচ্ছে, আপনার একটা বিজনেস আছে, ক্লদিং বিজনেস আছে ধরে নেন, আপনি সেখানে 10 ধরনের প্রোডাক্ট সেল করতে চান। একটা হচ্ছে জিন্স, একটা হচ্ছে টপস, একটা হচ্ছে শাড়ি, একটা হচ্ছে ব্লেজার, আর একটা হচ্ছে জ্যাকেট। ধরলাম এই 5 টাইপের আপনি প্রোডাক্ট সেল করেন, 5টা ক্যাটাগরি। ঠিক আছে, এই যে 5টা নাম বললাম না, এটাই হচ্ছে সিট কিওয়ার্ড। মেইন প্রোডাক্টের ক্যাটাগরিটা হচ্ছে সিট কিওয়ার্ড। এখন আমি যদি এই সিট কিওয়ার্ডটা না দিয়ে শুধুমাত্র আপনার ক্লথিং বিজনেসের উপরে কিওয়ার্ড বের করতাম, তাহলে এরকম হতো না যে রিসার্চ করতে করতে আপনার শাড়ি নিয়ে বা আপনার জিন্স নিয়ে একটা কিওয়ার্ডও বের হয় নাই। মানে বের করে নিয়ে বলতে পারছি, এই জিন্স দিয়ে মানুষজন কোন কোন টাইপের কথা লিখে গুগলে সার্চ করে, তার একটা ওয়ার্ডও নাই, হইতে পারে না? সো আপনি যদি সেই ফাইলটা আমাকে দেন, আমি কি আপনাকে কাজ দিব? আমি তো আপনাকে কোশ্চেন করতেই পারি, আমি তো শাড়ির বিজনেস করি, আমি তো জিন্সের বিজনেস করি, কই এই টাইপের তো কোনো অ্যানালাইসিস তোমার দেখলাম না। আমি কিন্তু আপনার ক্যাপাবিলিটি নিয়ে তখন কোশ্চেন তুলব, এবং এটা তুলে তারা অনেক বেশি প্রফেশনাল। সো এই কারণে যাতে আমার কোনো ক্যাটাগরি যদি মিস না যায়, এই কারণে সিট কিওয়ার্ডটা আনা। আর এই সিট কিওয়ার্ডের আরও অনেক বেশি গুণাবলী আছে, যেটা আপনারা ডে বাই ডে আরও বেশি জানতে পারবেন। সো আপনারা কিভাবে কাজ করবেন সেটা হচ্ছে এরকম। আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম, করার পরে দেখলাম সে সার্ভিসে যে দেখলাম সে ক্রিমিনাল ল সার্ভিসটা প্রোভাইড করে, ক্রিমিনাল ল। এখানে ঠিক যেই কথাটা লেখা থাকবে আমি সেম কথাটা এখানে বসাবো। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, রাইট? এবং এটা হচ্ছে ফ্লোরিস্ট, এরা হচ্ছে ফ্লোরিস্ট।
এখন কথা হচ্ছে এরা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল বিক্রি করে, সেটা জন্মদিনের ফুল হতে পারে, অ্যানিভার্সারি ফুল হতে পারে, মাদার্স ডে ফুল হতে পারে, নিউবর্ন বেবি ফুল হতে পারে, গেট ওয়েল সুইনের ফুল হতে পারে না। সো এখানে এই যে ওয়ার্ডগুলা বললাম আমি, এবং যদি আমি এই ফ্লাওয়ারে এখানে যাই, সো এই যে বার্থডে, অ্যানিভার্সারি, কংগ্রাচুলেশন, ওয়েডিং, সিম্প্যাথি কথাটা লেখা আছে না, সো এইগুলো হচ্ছে এই নামটা যতটুকু লেখা আছে এটাই হচ্ছে আপনার সিড কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে মানুষজন এই ওয়ার্ডটার জন্য কি কি ধরনের কথা লিখে। এখন কি বুঝতে পারছেন? বাকিরা কি বুঝছেন? সিড কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি? এখানে কিন্তু কাস্টমাইজের কোনো জায়গা নাই। এখানে এখানে এরা যেই ওয়ার্ডটা বসাবে, যেভাবে বসাবে, আপনি কিন্তু সেম জিনিসটাই বসাবেন। ঠিক আছে, সবই সিড কিওয়ার্ড। কিন্তু ফ্লাওয়ার কি আপনার সিড কিওয়ার্ড হবে না। আবার অনেক সময় দেখেন এখানে দেখবেন যে ইয়ে দেওয়া থাকে, বেস্ট সেলার দেওয়া আছে, সো সেটা কি আপনার সিড কিওয়ার্ড হবে না। একটু বুঝতে হবে, মাথাটা একটু ইউজ করতে হবে আর কি। না, সব ক্লাসে রেকর্ড লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস তাহলে রেকর্ড করবো না। ওকে, সো তাহলে আবার শুরু করি। সেটা হচ্ছে আমার এই ক্লায়েন্টে আমি দেখতেছি সে ক্রিমিনাল ল সার্ভিসটা প্রোভাইড করে, ট্রাফিক ল এই সার্ভিসটা সে প্রোভাইড করে। সো আমি আমার এক্সেল শিটে এই যে ক্রিমিনাল ল কথাটা লিখছি। সো প্রথম কথা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ব্রেইন স্টর্মিং করার প্রথম সেকশনটা, সেটা হচ্ছে ক্রিমিনাল ল। তার মানে অ্যাকচুয়ালি সেই ক্রিমিনাল লয়ার না, সো আমি অ্যাকচুয়ালি কি কথা লিখে সার্চ করতে পারি। আমি ডেফিনেটলি ক্রিমিনাল লয়ার এই কথা লিখে কি সার্চ করতে পারি না? আপনারা সবাই কি এই কথা লিখে সার্চ করবেন? অনেকে হয়তো সার্চ করবেন ক্রিমিনাল অ্যাটর্নি, ঠিক কিনা? আছে না এরকম? দুইটার কিন্তু সেম মিনিং, বাট সার্চ তো করে। আবার অনেকে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে তারা হচ্ছে এটাকে বলে সলিসিটার বলে, ক্রিমিনাল সলিসিটার। সো বেসিক্যালি আমি একটা ওয়ার্ড থেকে তিনটা কিওয়ার্ড কিন্তু বের করা হয়ে গেছে আমার। আচ্ছা, তো এখন হচ্ছে এখান থেকে কিন্তু আমি আরো কিওয়ার্ড বের করতে পারি। সেটা কিভাবে? ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার। সো আমার কি 6টা কিওয়ার্ড হয়ে গেছে না? আচ্ছা, এখন আমি এখানে একটু এক্সেলে কাজ করে রাখছি। সেটা হচ্ছে এরকম, কোনো কারণে যদি এই একই কিওয়ার্ড যদি আর একটা বসে যায়, আমার যদি এরকম 200-300 কিওয়ার্ড বের করি, তাহলে কি আমার ভুলটা ধরা সম্ভব যে উপরে বসাইছিলাম? সো এটার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে এই কলামটা সিলেক্ট করি, দেন হচ্ছে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করি, দেন হাইলাইটে যে এই যে ডুপ্লিকেট ভ্যালু এটাতে ক্লিক করলে সে আমাকে বলে দিবে যখনই ডুপ্লিকেট হবে তখনই এরকম কালার চলে আসবে। তাহলে আমি ইজিলি বুঝবো যে এই ওয়ার্ডটা আমার উপরে আছে, তার মানে একই ওয়ার্ড 2-3 বার দেওয়ার দরকার নাই। সো এখন কি বুঝছেন যে আমি একটা কিওয়ার্ড থেকে কিন্তু 6টা কিওয়ার্ড বের করে ফেলাইছি। আচ্ছা, সেকেন্ড টার্মটা হচ্ছে এরকম যে এরকম কি অনেকে হতে পারে না যে প্রফেশনাল খুঁজতেছে, সে প্রফেশনাল ক্রিমিনাল লয়ার বা এক্সপার্ট ক্রিমিনাল লয়ার, ঠিক কিনা? পারে না? এখন আপনার কাজের ক্ষেত্রে ওই যে একটু আগে বললাম, যত বেশি শর্টকাটে আপনি কাজ করবেন আপনার টাইমটা তত বেশি লাগবে, আপনাকে একটু হলে মাথাটা খাটাইতে হবে। সেটা হচ্ছে আমি চাইলে এই কথাটা এখানে বসায়ে প্রত্যেকটার আগে প্রফেশনাল কথাটা লিখতে পারি, প্রত্যেকটার আগে। সো লিখলে সেক্ষেত্রে কি আমার টাইমটা একটু বেশি লাগবে না? যদি এখানে 6টার জায়গায় 50টা ডাটা হয়, 50টার আগে যদি আমি প্রফেশনাল কথাটা বসাইতে যাই অনেক টাইম লাগবে না? সো এটার শর্টকাট কিছু ওয়ে আছে। সেই শর্টকাট ওয়ে হচ্ছে আমি এই পাশে প্রফেশনাল কথাটা বসাই, এই যে প্রফেশনাল কথাটা বসাইলাম, বসানোর পরে আমি এই প্লাস একটা সিম্বল আসছে, খেয়াল করছেন? কোণা রাখলে ডাবল ক্লিক করলেও হয়ে যাবে, অথবা আপনি এখানে টান দিলেও আপনার পুরোটা বসে যাবে, অথবা আপনি এটাকে কপি করেন করে এই পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি চাপেন, তাও হবে একই কথা, পেস্ট করলেন। এখন আসেন সেই সূত্রটা, একটা সূত্র বসাবো, সূত্র বসালে আমার এই কাজটা সে করে দিবে। সেটা হচ্ছে সমান সমান বসাইলাম, তারপরে CON লিখলে প্রথম যে অপশনটা আসবে কনকাটেনেট, আমি যদি এটা ডাবল ক্লিক করি, তো এই যে দেখেন লেখা চলে আসছে কনকাটেনেট।
এই কথাটা চলে আসছে। এখন হচ্ছে আমি এক্সেলকে কমান্ড করব যে সবার প্রথমে তুমি কি বসাবা, প্রফেশনাল বসাবা। সিলেক্ট করছি মানে বসাইছে। আর এক্সেলে হচ্ছে কোনো একটা কাজ শেষ হলেই কমা বসাইতে হয়, কমা বসাইতে। সো শেষ। এখন আমি কি করব, এই যে কমা বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব, তারপরে আমি লিখতে হলে কি স্পেস দেই না, প্রফেশনাল পরে একটা তো স্পেস দেই, গ্যাপ দেই। সো সেই গ্যাপটা বসাইতে হয় ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে। সো আমি এই যে ইনভার্টেড কমার ভিতরে সেই স্পেসটা বসাইলাম। একটু খেয়াল করে দেখেন, আমি ইনভার্টেড কমার মাঝখানে একটা স্পেস বসাইছি। সো স্পেসের কাজ শেষ। এখন তাহলে আমি কি সিম্বল ইউজ করব, কমা। এক্স্যাক্টলি, কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেলেই আমি কমা ইউজ করব। আচ্ছা, প্রফেশনাল বসাইলাম, স্পেস দিলাম, তারপরে আমি কি চাচ্ছি, ক্রিমিনাল লয়ার চাচ্ছি না। সো এই যে ক্রিমিনাল লয়ারটা চুজ করে দিলাম, B2। আমার কাজ তো শেষ, আর তো কিছু না। তাহলে এখন আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এন্টার দেই। এই যে দেখেন প্রফেশনাল ক্রিমিনাল লয়ার কথাটা চলে আসছে। এবার এটাকে আবার যদি আমি একটু টান দেই, প্রত্যেকটা আমার হয়ে গেছে। সো যতগুলা বলবো ততগুলাই সে করে দিবে আমাকে। ওয়েট, আপনি আগে বোঝার চেষ্টা করেন, বাকিটা আমি আসি। দেন হচ্ছে আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে যদি পেস্ট করি উপস হয়ে যাবে। কেন বলেন তো, কারণ এটা তো সূত্র, এটা তো সূত্র না। সো এটা বসানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করবেন, করার পরে এই যে ভ্যালুটা বসায় দিবেন, তার এই যে বসে গেল। ক্লিয়ার? আচ্ছা, পেস্ট করাটা, আচ্ছা। সো আপনি যদি এই কথাটা, এটা কি আমি সূত্র বসাইছি না, আমি কপি করে এখানে বসাইলে সে ভুল ধরতেছে। কেন, এখানে আমি কি বসানো, C2B2, মানে এটা আর এটা বসাইছি, এটার পরেটা D2-তে বসছে, D2-তে বসছে। কিন্তু আমি যদি এই নিচে বসাই, C8-এ বসাই, হবে? হবে না, ভুল ধরছে। সো আমার অ্যাকচুয়ালি এই লেখাটা দরকার, ব্যাকগ্রাউন্ডে সূত্র দরকার নাই। সো এই কারণে এটা সিলেক্ট করলাম যেখানে আমি পেস্ট করতে চাচ্ছি। করার পরে পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে দেখেন পেস্ট কথাটা লেখা আছে উপরে, এখানে ক্লিক করে সবার নিচে দেখেন পেস্ট স্পেশাল কথাটা লেখা আছে, ক্লিক করেন। এখন হচ্ছে আপনি কি ফর্মুলা চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, ভ্যালু চাচ্ছেন, মানে টেক্সটটা চাচ্ছেন। সো ভ্যালু সিলেক্ট করলাম, ওকে দিলাম, এই যে চলে আসলো। অনেক ভালো, করতে করতে শিখে যাবেন। আমি এক্সেল বা এই ডিজিটাল মার্কেটিং কোনো কোর্স করি নাই। কোথায় এইটা প্রফেশনাল আছে, এটা কথা বলতেছেন? আচ্ছা, এটা বুঝছেন, এখানে অ্যাকচুয়ালি ফাঁকা, এই যে খেয়াল করতে ফাঁকা। ক্লিয়ার সবার? আচ্ছা, গুগল আর একটা ওয়ার্ড খুব বেশি পছন্দ করে, সেটা হচ্ছে নিয়ার মি। সো আমি যদি একটু নিয়ার মি কথাটা লিখি, নিয়ার মি মানে হচ্ছে ক্রিমিনাল লয়ার, নিয়ার মি মানে হচ্ছে এই কথা লিখে সার্চ করলে গুগল বুঝে নেয় আচ্ছা ও তার আশেপাশে চাচ্ছে, তখন সে আমার আইপি ট্র্যাক করে আমার আশেপাশে এই ধরনের কোন কোন কোম্পানি আছে তাদের রেজাল্টটা সার্চ রেজাল্টে শো করে। সো আমি ভাত খাই, খাই আমি ভাত, কথাটা কোনটা ভালো শোনা যায়, আমি ভাত খাই। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে নিয়ার মি বসাইলাম। সো নিয়ার মি ক্রিমিনাল লয়ারটা ভালো শোনায় না ক্রিমিনাল লয়ার নিয়ার মিটা ভালো শোনায়? ক্রিমিনাল লয়ার নিয়ার মি। সো এই কথাটা আমার সামনে চলে আসছে, এটাকে আমাকে পিছনে আনতে হবে। আমি কি নতুন করে সূত্র লিখবো আবার? তাহলে কেমনে লিখবো? এক্স্যাক্টলি, আমরা যে কাজটা করব এখানে হচ্ছে সির জায়গায় বি করব, বির জায়গায় সি করব, তাইলেই হয়ে যাবে। সো আমি এখানে সির জায়গায় বি করি আর বির জায়গায় সি করলে আমার এই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। এই যে নিয়ার মিটা লাস্টে চলে আসছে, কন্ট্রোল সি, আবার পেস্টে গেলাম, পেস্ট স্পেশাল ভ্যালু। আচ্ছা আমি বলি, আপনাদের যদি কারো কাছে কোনো কঠিন লাগে এক্সেলটা অ্যাভয়েড করে আপনি ম্যানুয়ালি করেন, আপনার টাইম বেশি লাগবে।
আমি হচ্ছে আপনাদের টাইমটা কমানোর জন্য এই জিনিসটা শেখাচ্ছি। আর ক্লাস ভিডিওটা হচ্ছে, অলরেডি রেকর্ডিং চলতেছে, এই যে দেখেন নিচে লেখাও আছে, সো এই যে চলতেছে। হ্যাঁ, সো অ্যাটলিস্ট পজ দিয়ে দিয়ে একবার দুইবার ট্রাই করলে হয়ে যাবে। এটা আপনাদের মানে ওই যে কাজটা দ্রুত করার জন্য। সো যেই কাজটা 10 মিনিট লাগে, মানে 1 ঘন্টা না করে আর 10 মিনিট করে বাকি 50 মিনিট ঘুরেন, সমস্যা কি? যত বেশি চিল থাকবেন তত বেশি আসলে কাজের প্রতি আগ্রহটা বাড়বে, ইনকাম লেভেলটা তত পর্যন্ত বাড়বে। ট্রাস্ট মি, আপনার স্কিলটা ডেভেলপ ভালো হবে। প্রেশার বেশি নিলে কাজ কিচ্ছু হবে না। সো আমি দেখেন একটা কিওয়ার্ড থেকে কতগুলো কিওয়ার্ড বের করে ফেলাইছি, টোটাল 18টা কিওয়ার্ড অলরেডি বের করে ফেলছি। আচ্ছা, এখন যদি আমি চাই, আমি আরও কিছু অ্যাড করতে চাই, যেমন এক্সপার্ট হতে পারে, পারে না? এক্সপার্ট ক্রিমিনাল লয়ার, দেন সেই সার্ভিসটা কোথায় যায়? সিডনিতে সার্ভিস প্রোভাইড দিতে পারে না? সো আমি এখানে সিডনি কথাটা অ্যাড করি, সিডনি কথাটা অ্যাড করি। সো আমার কিন্তু এতগুলো কিওয়ার্ডে পরে সিডনি কথাটা চলে আসলো। সো এখন আমি এই কথাটাকেও কপি করতে পারি, কপি করে এই যে এখানে বসিয়ে দিলাম, ঠিক না? সো আমার দেখেন টোটাল 30টা কিওয়ার্ড, 29টা কিওয়ার্ড, কিন্তু খুব সহজেই 30টা কিওয়ার্ড আমার হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দেওয়ার আগে আর একটা ছোট্ট ইনফরমেশন, আচ্ছা এটা লাস্টে বলি তাহলে ভালো হবে। সো 30টা কিওয়ার্ড হয়ে গেছে আমার। সো তার মানে হচ্ছে একটা বের করার জন্য আমাকে একটু কষ্ট করতে হয়েছে। এখন আমি দেখি তার আর একটা ক্যাটাগরিতে যাই। সবগুলোই সেম। এই কারণে আপনি যে কথাটা বললেন, এই কারণে আমি চাইলে যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারতাম আপনাদের গ্রুপে, ডিফারেন্ট ওয়েবসাইট দিছি না কেন? কারণ হচ্ছে যখন আপনারা দিবেন, কাজ করবেন, আলোচনা করব, তখন একজন, আপনি ধরেন ডেন্টিস্ট নিয়ে কাজ করছেন, আরেকজন মানে ফ্লোরিস্ট নিয়ে কাজ করছে, সো যখন কথা বলবো তখন কিন্তু আপনি ফ্লোরিস্ট নিয়ে কাজ করেন, বাট আপনি জানতে পারলেন, সেই জন্য আপনারটা নিয়ে জানতে পারে। এই কারণে ডিফারেন্ট ক্যাটাগরি দেওয়া। ওকে, সো এখন হচ্ছে আমার লয়ার ক্যাটাগরিটা হয়ে গেল, ঠিক আছে? আমরা এখন সেকেন্ড ক্যাটাগরিতে যাবো, যে আর কি কি সার্ভিস সে প্রোভাইড করে। দেখলাম সে ট্রাফিক ল সার্ভিসটা প্রোভাইড করে। আচ্ছা হ্যাঁ, সে হচ্ছে ট্রাফিক লয়ার সার্ভিসটা প্রোভাইড করে থাকে, ঠিক না? সো তার মানে আমার আরেকটা সিট কিওয়ার্ড কি? আরেকটা সিট কিওয়ার্ড হচ্ছে ট্রাফিক ল। এই কথাটাই কিন্তু আমি রাখছি। এখন কি আমি আবার প্রথম থেকে যেভাবে করছি সেভাবে করবো না? ডেফিনেটলি না। আমি আবার কেন করব, বারবার কেন করবো একই জিনিস? সো আমি এই কথাটাকে কপি করলাম, 12:27 শুরু করছি, এই কথাটাকে কপি করছি, করার পরে আর একটা শিটে যাই, শিটে যাওয়ার পরে আমি হচ্ছে একটা শিট ওপেন, এই প্লাসে ক্লিক করলে পাশে আর একটা শিট ওপেন হবে, এখানে আমরা এই জিনিসটাকে পেস্ট করি, এই যে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করলাম, করার পরে আমি এখন হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এফ চাপলাম, এই যে একটা বক্স আসলো। অথবা একই জিনিস আপনারা এই ফাইন্ড এবং সিলেক্টে ক্লিক করে এই ফাইন্ডও ক্লিক করতে পারেন, এই একই বক্সই আসলো। এখানে দেখেন একটা অপশন আছে ফাইন্ড এবং রিপ্লেস, দুইটা অপশন আছে। আমি রিপ্লেসে ক্লিক করলাম, ফাইন্ড হোয়াট, আমি এখন এক্সেলকে কমেন্ট করতেছি তুমি ক্রিমিনাল কথাটাকে খুঁজে বের করো। কেন? আমি চাচ্ছি ক্রিমিনাল লয়ার জায়গায় ট্রাফিক লয়ার হোক, ট্রাফিক অ্যাটর্নি হোক, এই জন্য তাকে বলছি রিপ্লেসে যে ক্রিমিনাল কথাটাকে খুঁজে বের করো, আর রিপ্লেস করবা হচ্ছে ট্রাফিক কথাটা রিপ্লেস করো। রিপ্লেস করলাম, ট্রাফিক লয়ার, ট্রাফিক অ্যাটর্নি সব হয়ে গেছে না? এখন হচ্ছে এই কথাটাকে আমি কপি করি, করে এই যে বসিয়ে দিলাম, আমার ট্রাফিকেরটা হয়ে গেছে। দেন আমার আর একটা ক্যাটাগরি কি ছিল? ড্রিঙ্ক ড্রাইভিং ছিল একটা, আর একটা সিট কিওয়ার্ড ছিল। ওকে, সো আমি এখন আবার কি করব, আবার শিট ওয়ানে যাব, আমার তার করার দরকার নেই, কন্ট্রোল এফ চাপি, এই ট্রাফিকটাকে এখন আমি উপরে বসাই দেই, আর নিচে হচ্ছে আমি ড্রিঙ্ক ড্রাইভিংটাকে বসাই দিই, রিপ্লেস অল, আবার 30টা চেঞ্জ হয়ে গেছে। কপি করলাম, ড্রাফটে করলাম, বসাইলাম। বুঝছেন জিনিসটা? তো এইভাবে আপনার যত সিট কিওয়ার্ড আছে একটা শুধু কষ্ট করে বের করবেন, বাকিটা এমনি হয়ে যাবে। এই কিছু বলিই নেই, কি বুঝেন, কি বুঝেন সেটা বলেন, আমি বলতেছি।
আচ্ছা একটু শেষ করি একজন করে বলেন। কন্ট্রোল এফ চাপবেন, আলাদা একটা শিটে যে আপনি ফার্স্টে যেটা বের করছেন কষ্ট করে সেটা আলাদা একটা শিটে আগে পেস্ট করবেন, দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এফ চাপবেন, চাপলে একটা বক্স আসবে, ওখানে দেখবেন ফাইন্ড এবং রিপ্লেসের অপশন আছে, রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পরে আপনি কি চাচ্ছেন, এইখানে ক্রিমিনাল লয়ার ছিল, আপনি চাচ্ছেন ক্রিমিনালটাকে ফালাই দিয়ে ওটা রিপ্লেস করে ট্রাফিক লয়ার বসাইতে। সো ফাইন্ড হোয়াট, ফাইন্ড ক্রিমিনাল আর রিপ্লেস করো ট্রাফিক দিয়ে, তাহলে আপনার কথাটা চেঞ্জ হয়ে গেল, মানে উইদিন এ সেকেন্ড আপনার পুরো কিওয়ার্ডটা হয়ে গেল ওই সিট কিওয়ার্ডের এগেনস্টে। সো এটা গেল হচ্ছে আপনাদের যারা কোম্পানি ওয়েবসাইট নেবেন তারা হচ্ছে এই প্যাটার্নে করবেন। আর যারা ই কমার্স ওয়েবসাইটের এসইওর কথা যদি বলি, ই কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আপনাদের কয়েকটা টার্মস মনে রাখতে হবে। বাই, অনলাইন, অর্ডার। আপনারা যদি ফার্স্টে একটু খেয়াল করে রাখেন, আমি যখন প্রথমে বলছিলাম যে সার্চ করে আপনাদের দেখাইলাম, আমি বাই কথাটা লিখছিলাম না, বাই ব্লেন্ডার মেশিন, গুগল কিন্তু বুঝছে যে আমি ই কমার্স ওয়েবসাইট চাচ্ছি। সো আর বেস্ট কথাটা লিখছিলাম না, বেস্ট হচ্ছে ব্লগিং ওয়েবসাইটের জন্য পারফেক্ট। বেস্ট, লিস্ট, টপ এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা তখন ইউজ করবেন যখন আপনারা ব্লগ সাইটগুলো চাচ্ছেন। যদি আপনারা ই কমার্স ওয়েবসাইট চান তাহলে আপনাকে এই তিনটা ওয়েবসাইট আপনাকে এই তিনটা ওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে আপনার সিট কিওয়ার্ডের আগে অথবা পরে, সিট কিওয়ার্ডের আগে পরে। এইরকম কিওয়ার্ড না, কিন্তু আমরা যে টার্মসগুলো বের করলাম এইগুলো না, কিন্তু কোনগুলোর আগে বলছি, এই সিট কিওয়ার্ডের আগে আপনাকে এই তিনটা ওয়ার্ড বসাইতে হবে। যেমন আমি এক্সাম্পলটা তৈরি করে রাখছি, সেটা হচ্ছে দেখেন অ্যানিভার্সারি ফ্লাওয়ার। আমরা একটু আগে একটা ফ্লোরিস্ট কোম্পানি দেখছিলাম না, সেখানে অ্যানিভার্সারি কথা লেখা ছিল। যদি সেই কোম্পানিতে অ্যানিভার্সারি থাকে আপনি অ্যানিভার্সারি কথাটা লিখবেন শুধু, বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার। দেখেন বাই কথাটা কিন্তু আছে। অর্ডার অ্যানিভার্সারি ফ্লাওয়ার, অনলাইন অ্যানিভার্সারি ফ্লাওয়ার, দেন হচ্ছে বাই অনলাইন অ্যানিভার্সারি ফ্লাওয়ার। দেখছেন আমি শুধুমাত্র সিট কিওয়ার্ডের আগে শুধু ওই দুইটা বা একটা ওয়ার্ড অ্যাড করতেছি, আর কিছুই না। কতগুলো নিবেন আমি হোমওয়ার্কটা দেওয়ার সময় বলে দিব। তো এটা কোম্পানি ওয়েবসাইট, ই কমার্স না। এটা ক্লিয়ার সবাই জিনিসটা? কে? ওকে, গ্রেট। সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে কিওয়ার্ডগুলো বের করতে হবে। এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা বুঝায়। হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের মিনিমাম 100টা কিওয়ার্ড আপনারা বের করবেন, 100টা কিওয়ার্ড আপনারা বের করবেন। আর আমি এক্সপেক্ট করব যে হ্যাঁ 100 না, আপনারা এরকম 200 কিওয়ার্ডে বের করতে পারবেন। সো অ্যাটলিস্ট যেন 100টা হয়। আর সেক্ষেত্রে আমার দেখার বিষয় হচ্ছে আপনাদের এইটা আর এটা আছে কিনা। সিট কিওয়ার্ড আর এই কিওয়ার্ড, এই দুইটা জিনিসই আপনারা আমাকে দিবেন। সিট কিওয়ার্ড দিবেন আর এই সিট কিওয়ার্ডের এগেইনস্টে কিওয়ার্ডটা আমাকে দিবেন। আপনার ওয়েবসাইট আপনি দেখবেন, আপনার ওয়েবসাইটে যদি ক্যাটাগরি দুইটা হয় তাহলে 50টা বার করে দিবেন। আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইট চুজ করছে সেটা যদি ক্যাটাগরি একটা হয়, সে একটাই সার্ভিস প্রোভাইড করে, 100টা কিওয়ার্ড বার করে দিবেন। আপনার কিওয়ার্ডের ওয়েবসাইটে যদি 50টা ক্যাটাগরি হয়, প্রত্যেকটা ক্যাটাগরিতে দুইটা বার করে দিবেন। এখন বুঝছেন? ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখন যেহেতু শিখতে আসছেন, সো সেক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইটটা ই কমার্স ওয়েবসাইটে যদি 1000 ক্যাটাগরি থাকে, সো এতগুলো করার দরকার নেই। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যারা ই কমার্স নিয়ে কাজ করবেন তারা বেসিক্যালি প্রত্যেকটা সিট কিওয়ার্ডের আন্ডারে 10টার বেশি যেন না হয়। ওইখানে যেমন আমি প্রত্যেকটা সিট কিওয়ার্ড এগেইনস্টে 30টা করছি না। সো আপনারা ই কমার্স ওয়েবসাইট যারা নিছেন তারা চেষ্টা করবেন প্রত্যেকটা সিট কিওয়ার্ডের এগেইনস্টে ম্যাক্সিমাম যেন 10টা, এর বেশি নেওয়ার দরকার নাই। এইভাবে আপনি সিট কিওয়ার্ড বেশিগুলো কভার করেন, বেশি সিট কিওয়ার্ড নেন, কিওয়ার্ডের পরিমাণটা কমান। আর যারা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তাদের কিওয়ার্ডের প্যাটার্নগুলো খেয়াল করছেন, কি ধরনের প্যাটার্ন হবে, ওইটার এটার কিন্তু ডিফারেন্স আছে। এখানে যেমন প্রফেশনাল, এক্সপার্ট বা কথার কথা যদি ডেন্টাল কথা বলি, স্যার আপনি ডেন্টিস্টের কথা বলতেছিলেন, বা প্লাম্বারের কথা যদি বলি, কমার্শিয়াল প্লাম্বিং সার্ভিস,
কমার্শিয়াল প্লাম্বিং, রেসিডেন্সিয়াল প্লাম্বিং সার্ভিস, এই সার্ভিস কথাটাকে অ্যাড হয়। যদি ডেন্টিস্ট কেউ থাকে, ডেন্টিস্টের ক্ষেত্রে কী হবে, টুথ ইমপ্ল্যান্ট ট্রিটমেন্ট, টুথ ইমপ্ল্যান্ট সার্ভিস, ট্রিটমেন্ট সার্ভিস, দুইটা কিন্তু ওয়ার্ড কমন চলে আসে। ফটোগ্রাফার হলে কমার্শিয়াল ফটোগ্রাফি সার্ভিস, রেসিডেন্সিয়াল ফটোগ্রাফি সার্ভিস, বুঝতে পারছি। প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস, কমার্শিয়াল প্লাম্বিং সার্ভিস, রেসিডেন্সিয়াল প্লাম্বিং সার্ভিস, এই ধরনের ওয়ার্ডগুলো হয় কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে যারা সার্ভিস প্রোভাইড করে। ক্লিয়ার সবার? আচ্ছা, এখন আসেন, এই হোমওয়ার্কটা তো আপনারা জানেন যে 100টা কিওয়ার্ড বের করতে হবে। সেক্ষেত্রে যারা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা সিট কিওয়ার্ডের এগেনস্টে 10টার বেশি কিওয়ার্ড নেওয়ার দরকার নাই, তার মানে 10টা সিট কিওয়ার্ড আপনার থাকলেই হবে। আমি বলছি যে পুরো সাইটটা কভার করতে, এটা ঠিক, বাট আপাতত আপনারা হচ্ছে শেখার পারপাসে এত কিছু নিয়ে হজবরলা পাকায়েন না, চেষ্টা করেন ই কমার্সে অ্যাটলিস্ট 10টা ক্যাটাগরিতে 10-10-এ 100টা কিওয়ার্ড বের করতে। এর বেশি যদি বের করতে পারেন আপনার জন্য ভালো, বাট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 100। আপনি যদি 800 বের করেন আমি চেক করে দিব, আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আর এই ধরনের সাইটে, কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে, কোম্পানি বা সার্ভিস ওরিয়েন্টেড ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার সার্ভিসের সংখ্যা একটু বেশি হইতে পারে বা কম হইতে পারে। তো আপনারা এরকম 10 থেকে 15টা 20টা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট যেন এখানকার সিট কিওয়ার্ড, এই যে এখানকার সিট কিওয়ার্ড জন্য অ্যাটলিস্ট 6-7টা হয় বা 10টা হয়, এটা মেনশন করার চেষ্টা করবেন। ক্লিয়ার? সেকেন্ড থিং, কিওয়ার্ড হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আমি আবারও বলি, কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এখন আসেন লং টেল কিওয়ার্ড বলতে কি বুঝি বা শর্ট টেল কিওয়ার্ড বলতে কি বুঝি। এটা কত ওয়ার্ডের? প্রফেশনাল একটা ওয়ার্ড, ক্রিমিনাল একটা ওয়ার্ড, ডিফেন্স একটা ওয়ার্ড, লয়ার একটা ওয়ার্ড, তার মানে 4টা ওয়ার্ড, রাইট? সো যদি 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড হয়, লাইক বার্থডে ফ্লাওয়ার, মিনিং বোঝা যাচ্ছে না? 2 ওয়ার্ডের না, তার মানে এটা শর্ট টেল কিওয়ার্ড, ছোট কিওয়ার্ড। যদি 3 ওয়ার্ড বা 5 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড হয় বা 6 ওয়ার্ডের হয়, সেটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। 3 থেকে 5 পর্যন্ত যেগুলো আছে কিওয়ার্ডগুলো হয় বা 6 ওয়ার্ডের যেগুলো হয় সেগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড। কিন্তু যদি আপনি 7 ওয়ার্ড বা 8 ওয়ার্ডের নেন, সেটার কিওয়ার্ড থাকে না, সেটা টাইটেল হয়ে যায়। আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, সো কিওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবো। চেষ্টা করব আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা বের করব সেটা 1 থেকে 5-এর মধ্যে রাখার। যদি আপনি 100 কিওয়ার্ড বের করেন, তার মধ্যে যদি 8টা বা 10টা 6 ওয়ার্ডের কিওয়ার্ড থাকে, ইটস ওকে, সমস্যা নাই। কিন্তু যদি 100টা কিওয়ার্ডের মধ্যে 90টা কিওয়ার্ড 6 ওয়ার্ডের হয়, তাহলে প্রবলেম। বুঝছেন সবাই? সো আপনারা যারা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তাদের কিওয়ার্ডের লিমিট হচ্ছে 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড, 3 ওয়ার্ড, এই এতটুকু পর্যন্ত। আর যারা কোম্পানি ওয়েবসাইটে করবেন তারা ওয়েবসাইটের এই যে 2 ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো, এগুলো একটাও দিবেন না, আপনারা 3 ওয়ার্ড থেকে 5 ওয়ার্ডের কিওয়ার্ডগুলো বের করে দিবেন। বুঝছেন সবাই? যদি বুঝে থাকেন তাহলে আমাকে আরেকটা কোশ্চেন আনসার দেন। এখানে আমরা যতগুলা কিওয়ার্ড বের করছি, একটা কিওয়ার্ডও কি এমন আছে যেটার অ্যাকচুয়ালি মিনিং বোঝা যাচ্ছে না? সবগুলো কি মিনিং বোঝা যাচ্ছে না? সো আপনারা কিওয়ার্ডগুলো করার পরে এটলিস্ট বোঝার চেষ্টা করবেন যে এটার কোনো মিনিং আছে কিনা অ্যাকচুয়ালি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে কাজটা করি, যেমন হচ্ছে ও সাইটে দেখলাম সে ক্রিমিনাল লয়ার প্রোভাইড করে, ট্রাফিক লয়ার প্রোভাইড করে, আমরা লিখি কি ক্রিমিনাল লয়ার অ্যান্ড ট্রাফিক লয়ার সার্ভিস, ঠিক না? সো এত বড় করে কেউ লিখে না, আপনি অ্যান্ড কথাটা না দিয়ে মাঝখানে ভাঙেন, ক্রিমিনাল লয়ার সার্ভিস, ট্রাফিক লয়ার সার্ভিস, একটা কিওয়ার্ডের থেকে ওখানে 2টা কিওয়ার্ড করেন, আপনার সংখ্যা বাড়লো। আরেকটা জিনিস, লাস্ট আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যখন এই কিওয়ার্ডগুলো বসাচ্ছি এর মধ্যে প্রিপোজিশন অনলি ইন বসাতে পারবেন। যেমন আমি চাইলে এখানে বসাতে পারি কি প্রফেশনাল ক্রিমিনাল অ্যাটর্নি ইন সিডনি, ঠিক আছে? এছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসাবেন না, বেস্ট কথাটা বসাবেন না, বেস্ট বলতে পারি না, বেস্ট ক্রিমিনাল লয়ার, এই কথাটা বসাবেন না কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে। কারণটা হচ্ছে
বাংলাদেশে এটা হয় না, বাট ফরেন দেশে, ফরেন কান্ট্রিতে যেটা হয়, সে যদি বেস্ট না হয় বাট তারপরে যদি বেস্ট কথাটা দিয়ে মার্কেটিং করে, আর একটা কোম্পানি তার এগেনস্টে সু করবে, মানে কেস করে দিবে যে তুমি বেস্ট না, তারপর তুমি কেন বেস্ট বসাইছো। তারা এতটাই কড়া করে, এটা মানে আপনারা জানেন। সো যে কারণে আপনারা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতেছেন, বাংলাদেশে কোম্পানি মাত্র আজকে শুরু করছে বিজনেস, তার কোম্পানিতে বেস্ট দিয়ে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু বাইরের কান্ট্রিতে এটা করতে পারবেন না। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আপনাদের ম্যানুয়াল পদ্ধতি। সো শর্টকাট পদ্ধতি সিরেফ আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা সবাই গুগল অ্যাডওয়ার্ডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, করছেন না? গুগল অ্যাডস, ওকে। সো টুলস এবং সেটিংয়ে ক্লিক করি আমরা, কিওয়ার্ড প্ল্যানার, রাইট? ওকে, আমরা শুধু স্ক্রিনশট দিছিলাম ডিসকভার নিউ কিওয়ার্ডস পর্যন্ত। সো এখন যেটা করব, আমরা মনে করেন যে কথার কথা আপনারা বললেন যে স্যার আপনি জানেন বলে বা আপনার মেমোরিতে আছে বলে আপনি সুন্দর মতো প্রফেশনাল এক্সপার্ট কথাটা বসাতে পারলেন। সো এরকম তো হইতে পারে স্যার, আমার মাথায় নাই, এই ধরনের ওয়ার্ডগুলো আমার মাথায় নাই, সো আমি কিভাবে পারবো? হইতে পারে না, যেটা আপনার কোশ্চেন করা উচিত ছিল। সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্রেফ সিট কিওয়ার্ড দিয়ে যদি গুগলে সার্চ করেন, সিট কিওয়ার্ড দিয়ে যদি গুগলে সার্চ করেন, এখানে দেখেন দেখতে পারবেন এই যে ক্রিমিনাল, ডিফেন্স, লয়ার, এখান থেকে ওয়ার্ডগুলোকে নেওয়ার চেষ্টা করেন, ওয়ার্ডগুলোকে নেওয়ার চেষ্টা করেন। এই যে ল ফার্ম, আমাদের কিন্তু একটা কিওয়ার্ডে ল ফার্ম নিচে ছিল না, তো চাইলে ল ফার্ম ওয়ার্ডটাও নিতে পারি। সো এটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে আপনি কি করতে পারেন, গুগল থেকে কথাটা নিতে পারেন, ওয়ার্ডগুলোকে পিক করতে পারেন। যেমন আমি প্রফেশনাল, এক্সপার্ট, এই কথাটাকে আনলাম। সো মনে করেন যে এখান থেকেও আপনার মাথায় পান নাই বা এখান থেকেও বুঝেন নাই, ওকে ফাইন, ভালো কথা, এখান থেকে বুঝেন নাই, তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে আপনারা এই অ্যাডওয়ার্ডসে যাবেন, যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, আপনারা কোনটাতে ক্লিক করবেন? দেখে কি মনে হচ্ছে? ডিসকভার, মানে আপনি নতুন ওয়ার্ড চাচ্ছেন, আপনার মাথায় নাই। সো আমি ক্লিক করলাম। সো এখানে সে বলছে যে কিছু একটা লিখো যার বেস করে আমি বাকি কিওয়ার্ডগুলো তোমাকে দিব। সো এখানে আপনারা সিট কিওয়ার্ডটা বসাবেন। সো আমি তো এখন গুগলকে বলতে হবে যে এই রিলেটেড কিওয়ার্ড আমাকে দাও। সো আমি তাকে বললাম যে ক্রিমিনাল, লয়ার, এই রিলেটেড কিওয়ার্ড আমাকে বের করে দাও। এন্টার দিলাম। এখন এই যে গেট রেজাল্টে ক্লিক করলাম, এটা ক্লোজ করে দিই, তাহলে জিনিসটা বড় হয়ে যাবে। সো এখানে দেখেন অনেক লেখা আসে নাই, সো এটাকে এই যে সিম্বলটা আসছে টান দেন, এটা বড় হবে। সো 401টা কিওয়ার্ড সে আমাকে বের করে দিছে, আমার মেমোরি মানে ইউটিলাইজ করার দরকার হয় নাই, গুগলই বের করে দিছে। সো 401টা কিওয়ার্ড থেকে 10টা কিওয়ার্ড বের করে চুজ করে নিতে পারবেন না? আচ্ছা, শুধু এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে, বাংলাদেশ। বাট আমি যেই ক্লায়েন্টের কাজ করতে, সে কোন দেশের? অস্ট্রেলিয়া। এই যে এডিটের সিম্বল, ক্লিক করলাম, এটা ক্লোজ করে দিলাম, এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার কথাটা লিখি, চুজ করলাম, সেভে ক্লিক করলাম, 428টা কিওয়ার্ড চলে আসছে। এখন হচ্ছে আপনি এখান থেকে একটু পড়েন, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, ডেফিনেটলি মিনিং আছে, টিক চিহ্ন দিলাম। ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এই যে দেখেন নিয়ার মি, ক্রিমিনাল লয়ার্স নিয়ার মি, 2 ওয়ার্ড নিব না, যেহেতু এটা কোম্পানি ওয়েবসাইট, 3 ওয়ার্ড নিব। ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি, এটা নিব। ক্রিমিনাল অ্যাটর্নি নিয়ার মি, এটা নিব। ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিলাম। ক্রিমিনাল জাস্টিস লয়ার, দেন জাস্টিস ওয়ার্ডটা আমরা এখান থেকে পাইলাম, 7টা সিলেক্ট হয়েছে। ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিয়ার মি, এটাও নিব। দেন হচ্ছে এটা কি, বিলাসপুর, বিলাসপুর, এটা কি নিব? আপনারা বলেন। নিব না, আমার ওখানে আমি কোনো জায়গায় পাই নাই, সো তার মানে নিব না। ক্রিমিনাল ল ফার্ম, ডেফিনেটলি এটা নেওয়া যায়। সো এখান থেকে আপনি এইভাবে চুজ করলেন, 10টা চুজ করলেন একটা সিট কিওয়ার্ড দিয়ে, করার পরে আপনি এই যে অ্যাড কিওয়ার্ডস টু ক্রিয়েট প্ল্যান, এটাতে ক্লিক করেন। ঠিক আছে, আপনার কিওয়ার্ডগুলো, তার মানে এই কয়টা কিওয়ার্ড আপনি সেভ করছেন,
কোনো কারণে যদি আপনি এই সেভ করতে ভুলে যান, অন্য কোনো জায়গায় ক্লিক করেন, তাহলে এই জিনিসগুলো কিন্তু আবার চলে যাবে। সো বেটার হচ্ছে যেটা যেটা পছন্দ হয় সেটা মিনিং আছে। যেমন আমার কাছে মনে হয়েছে যে কথার কথা এই যে হোয়াইট কালার ক্রিমিনাল ডিফেন্স, না এটাও না, বেস্টও না, টপও না, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, এটা আমি অন্য জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে। সো অ্যাড কিওয়ার্ড দিয়ে আগে আমি সেভ করে রাখি। সো এখন আমার 11টা কিওয়ার্ড চুজ হয়ে গেছে। এবার হচ্ছে আপনি যাচ্ছেন যে আমার ট্রাফিক লাইট, যেমন সে কিন্তু কিছু সাজেশনও দিচ্ছে, সাজেশনও সে প্রোভাইড করছে। সো ল ফর্ম চাও, ল ফর্ম অ্যাড করো। আপনি চাইলে এখানে আরও একটা সিট কিওয়ার্ড অ্যাড করতে পারেন, ট্রাফিক লয়ার, এন্টার দিলাম, গেট রেজাল্টে ক্লিক করলাম, 659। তার মানে ট্রাফিক লয়ার রিলেটেড সে কিওয়ার্ডগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। সো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি তো এখান থেকে দেখেন ক্রিমিনাল লয়ার, সো এই 659-এর মধ্যে মনে করেন যে একদম লাস্টে চলে গেছে ট্রাফিক লয়ারের কিওয়ার্ড, হইতে পারে না? সো আপনি চাচ্ছেন শুধুমাত্র ট্রাফিক লয়ার কিওয়ার্ডগুলো চাচ্ছেন। সো এটার জন্য এই যে অ্যাড ফিল্টার নামে একটা অপশন আছে, ক্লিক করি অ্যাড ফিল্টারে। আমরা কি কাজ করতেছি? কিওয়ার্ডের না, এই কিওয়ার্ডটা চুজ করলাম, কন্টেন্ট, আমি ওখানে লিখে দিলাম ট্রাফিক। তার মানে হচ্ছে যেই 659টা কিওয়ার্ড আছে তার মধ্যে থেকে ট্রাফিক রিলেটেড কিওয়ার্ডগুলো গুগল এখন আমার সামনে শো করবে। অ্যাপ্লাই ক্লিক করি, এই যে দেখেন এখানে যতগুলো আছে, দেখেন ট্রাফিক লয়ার, ট্রাফিক ইনফরমেশন লয়ার, দেন হচ্ছে ট্রাফিক ল গাইজ, দরকার নাই, এটা প্রো দরকার নাই, লয়ার ট্রাফিক 2 ওয়ার্ড দরকার নাই, ট্রাফিক লয়ার নিয়ার মি এটা দরকার। এই যে অ্যাড কিওয়ার্ড দিলাম। সো এখানে দেখেন যতগুলো কিওয়ার্ড আসছে সবগুলো কি ট্রাফিক রিলেটেড না? সো এইভাবে হচ্ছে আপনারা চুজ করতে পারবেন। সো চুজ করে আপনারা সেভ করলেন, এখন তো আপনাকে ডাউনলোড করতে হবে, রাইট? সো এই ডাউনলোড করার জন্য আপনারা হচ্ছে এই যে কিওয়ার্ড প্ল্যানে ক্লিক করবেন, বা এই সেভ কিওয়ার্ডে, এগুলো তো আমি সব সেভ করছি, তাই না? সেভ কিওয়ার্ডে যায়। সো এই যে দেখেন আমার সেই কিওয়ার্ডগুলো যেগুলো আমি সেভ করছি সেগুলো এখানে সে শো করছে। সো আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন, করার পরে এই যে হিস্টোরিক্যাল যে অপশনটা, এখান থেকে এই সিএসভিতে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনি ঠিক যে কয়টা কিওয়ার্ড ডাউনলোড করছেন, মানে সেভ করছেন, সেম কয়টা কিওয়ার্ড আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে টোটাল 13টা কিওয়ার্ড আমি হচ্ছে সেভ করছি। বুঝছেন কথা? সো এখান থেকেও আপনারা ওয়ার্ডও পিক করতে পারেন, বা এখান থেকেও আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এরকম আরো কিছু টুল আছে যেটা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না না, আপনার একটা ফ্যাশন হাউস আছে, বুঝেন, আমি সেম এক্সাম্পলটা আবার দিই। ফ্যাশন হাউস আছে, আপনি এমন 5টা প্রোডাক্টের নাম বলেন যেটা আপনার শোরুমে থাকবে, জোরে বলেন। ওনাকে বলতে পারো, ওনার প্রবলেমটা। টি শার্ট, প্যান্ট, শার্ট, শাড়ি, টপস, ওকে। এই 5টা প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন, এই 5টা হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। আর এখন কথা হচ্ছে, শুধু কি শাড়ি লিখে মানুষজন সার্চ করে? ব্ল্যাক সিল্ক শাড়ি, কাতান শাড়ি বা ব্ল্যাক কাতান শাড়ি লিখতে পারে না? জিন্স লিখলে কি বলতে পারে? বেল বটম প্যান্ট বা হোয়াইট জিন্স, এই ধরনের কথা লিখতে পারে না? এগুলো হচ্ছে কিওয়ার্ড। আর এই যে আপনি 5টা ক্যাটাগরির কথা বললেন আপনি, এটা হচ্ছে সিট কিওয়ার্ড, ওকে। ইয়েস, না ওখানে অ্যাকচুয়ালি এসইও না, ওইটা আপনাকে পেজ অপটিমাইজ করে মানুষের সামনে রিচ করাতে হবে অর্গানিক ওয়েতে, পেইডের মাধ্যমে করা যায়, ওটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওটা দেখানো হবে আপনাদের।